বউয়েরা 11টা পর্যন্ত ঘুমাবে আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটবে। বিয়ের 1.5 বছর হলো, এ পর্যন্ত কি বলতে পারবে আমাকে একবেলা ভাত রান্না করে খাইয়েছে কিনা? শাশুড়ির টানা কথা শুনে ঘুম ভাঙল মিথিলার। ঘড়ি কাটা তখন 8টার ঘরে। আজ ফোনে অ্যালার্মও বাজল না, নাকি মিথিলা শুনতে পায়নি কে জানে। শেষ রাতে ঘুমিয়েছিল সে। কোলের বাচ্চাটার সে কি জ্বর, থরথর করে কাঁপছিল বাচ্চাটা। পাশে তার স্বামী ঘুমে নিমগ্ন। শ্বশুর শাশুড়িও আরামে ঘুমোচ্ছিল। শুধু ঘুম ছিল না মিথিলার চোখে, দোয়া পড়ে বাচ্চাটার শরীরে ফু দিচ্ছিল বারবার। ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর কমলো বাচ্চাটার। বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে। কখন সে রাত ফুরিয়ে সকাল হলে বুঝতে পারল না। এদিকে শাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি। মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো সে। মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুলল। অপরাধীর মতো দাঁড়িয়ে বলল, বাবুর জ্বর আসছিল আম্মা, তাই দেরি হয়ে গেল। শাহানা বেগম তৎক্ষণাৎ ঘরে ঢুকলেন। মিথিলার ছেলের মাথায় হাত দিয়ে সত্যতা প্রমাণ করলেন। ছেলের গা ভেজা, ঘেমে যুবথুবু সারা শরীর। মিথিলার শাশুড়ি ঘর থেকে নিঃশব্দে বের হলেন। ঘরে তার ছেলেও আছে, সে ঘুমে নিমগ্ন। শুনে নিলেও সমস্যা আছে, মাকে খারাপ ভাবে। বাংলাদেশের 80% শাশুড়িরা হয়তো এমনই হয়। ছেলের সামনে ছেলের স্ত্রীদের মা ডাকবে, কিন্তু আড়লে অত্যাচার করবে। 80% শাশুড়ির কথা বলা শেষ হলে 20% শাশুড়ির কথাও বলা হোক। এই শাশুড়িরা ছেলের স্ত্রীদের মেয়ে মনে করে, নিজের সর্বত্র বিলিয়ে দেয় সেই মেয়ের জন্য। মেয়ের দুঃখে ব্যথিত হয়, মেয়ে সুখে সুখী হয়। এই মেয়েদের ভাগ্যকে রাজভাগ্য, রাজকপাল বলা যায়। মিথিলার দুর্ভাগ্য, সেই 80% শাশুড়ির মধ্যে সে পড়ল। শাহানা বেগম রাগে কটপট করে তাকালো তার দিকে, মুখ বাঁকিয়ে বলল, কেমনে মুখের উপর মিথ্যা বলে দিলে বউ? গ্যাদার শরীর দেখি ঠান্ডা হয়ে রইছে। মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল, বাবুর জ্বর ছিল মা, আমি সত্যি। পূর্বের তুলনায় শাহানা বেগম আরো রেগে গেলেন। মিথিলার সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকলেন। সেখান থেকে যা তা বলতে শুরু করলেন। জমিদারের ঝি আনছি, সকাল 10টা পর্যন্ত ঘুমাইয়া মিথ্যা কথা বলে। শান্তার মার কত ভালা কপাল, ছেলের বউ বলার আগেই সব সামনে হাজির করে, সংসারের সব কাজ করে। আর আমার ছেলের বউ পায়ের উপরে পা তুলে বসে থাকে আর আমাকে বান্ধের মতো খাটায়। শাশুড়ির কথা শোনানো এই প্রথম না। শুনতে শুনতে মিথিলার সহ্য হয়ে গেছে। সে চোখের পানি মুছিয়ে আকাশের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, আর কি কি করলে শাশুড়ির মন পাবো বলে দাও আল্লাহ। দুপুরে ডাল ভুনা রান্না হয়েছিল। খাওয়ার পর যতটুকু বাকি ছিল ওইটুকু দিয়ে ডাল পুরি বানাতে বসলো মিথিলা। বিকেলের নাস্তা সবার জন্য। শাহানা বেগম ঘরে বসে বসে তসবিহ পড়ছিলেন। এদিকে মিথিলার বাচ্চাটার আবার জ্বর এসেছে। বাবুকে ঘরে শুয়ে নাস্তা বানাচ্ছিল সে। তার শাশুড়ির কানে বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় না। মিথিলা তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছিল, ঠিক তখনই অঘটন ঘটল। ডুবো তেলে পুরি দেওয়ার সময় অসাবধানতায় হাতে তেল ছিটকে এলো। মিথিলা চোখ বন্ধ করে নিল। না, সে গগনচুম্বী চিৎকার করেনি। শাশুড়ির কর্ণধারে ওহ আওয়াজটাও যেন না পৌঁছাতে পারে সেই প্রচেষ্টায় ব্যস্ত হলো। হাত জ্বলছে অনবরত। পানির টেপের নিচে কিছুক্ষণ ধরে রাখলো, জ্বালা কমছেই না। টুথপেস্ট লেপটে দিল। এবার কিছুটা আরাম বোধ করল মিথিলা। সবগুলো পুরি বানিয়ে ঘরে আসলো সে। মুঠোফোন বের করে ইমনকে ফোন করলো। ইমন তখন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। স্ত্রীর ফোন পেয়ে খানিকটা বিরক্ত হলো সে। বিরক্ত হওয়ার কারণও আছে। মেয়ে মানুষের বিকেল হলেই এটা সেটা খেতে ইচ্ছে করে। সে ভাবছে মিথিলারও হয়তো ইচ্ছে করছে। ইমন বেকার, ইন্টার পাশ করার পর পড়াশোনা করেনি। ছেলে খারাপ হয়ে যাবে ভেবে বাবা মা বিয়ে করিয়ে দেয়। কিন্তু মিথিলা ছিল ইমনের বিপরীত। পড়াশোনায় খুব ভালো ছিল। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার পর বাবা মা ইমনের সাথে বিয়ে দিয়ে দেয়। ইমনের বাজে কোনো স্বভাব নেই। এই দিকটাতেই সে মিথিলার বাবা মার মনে জায়গা করে নেয়। শুরুতে সবকিছু ঠিক ছিল। সমস্যা দেখা দেয় মিথিলার ছেলে হওয়ার পর। ছেলের সিজারের সময় মিথিলার বাবা মা অর্থনৈতিক সমস্যায় পড়ে। মেয়ের চিকিৎসা বাবদ মাত্র 10,000 টাকা খরচ করতে পারে। বিষয়টা শাহানা বেগমের চোখে লাগে। ছেলেকে ফুসলিয়ে মিথিলার বিরুদ্ধে নিয়ে আসে। মিথিলার স্বামী যে তার কষ্টে কাঁদত, সেই স্বামী পর হয়ে গেল। মিথিলাকে আর পড়তেও দিল না। যদি মিথিলা তার থেকে উপরে উঠে পড়ে এই ভয়ে।
ইমন কল রিসিভ করলো। মিথিলা ব্যথাতুর গলায় বলল, একটা বার্ন ক্রিম আনতে পারবেন? কার কি পড়লো? আমার হাত পুড়ে গেছে অনেকখানি। কিভাবে হাত পড়লো? তার A to Z সব বলল মিথিলা। ইমন তখন মিনমিন সুরে বলল। আমার কাছে তো টাকা নেই। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করলো, বিনা শব্দ করে কল কেটে দিল। মাগরিবের আজান দেবে একটু পর। মিথিলার শ্বশুর মসজিদে যাবেন, বাসায় অজু করতে এসেছেন। মিথিলা শাশুড়ির কাছে গেল, তিনি তখনও তসবিহ পড়ছিলেন। মিথিলা ভয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা বেগম মিথিলাকে দেখে বলল। এভাবে দাঁড়িয়ে আছো কেন? মিথিলা ইতস্তত বোধ করে বলল, নামাজ পড়ে আসার সময় আব্বাকে একটা বার্ন ক্রিম আনতে বলবেন। আবার কি পড়ছো? মিথিলা হাত সামনে বাড়িয়ে দেখিয়ে বলল। হাত পুড়ে ফেলেছি। শাহানা বেগম কিছু বললেন না, শুধু কপাল কুঁচকে রাখলেন। এটা তার স্বভাব। মিথিলা এতে অভ্যস্ত। সে নিঃশব্দে ঘরে চলে আসলো, নামাজ পড়ল, বাবুকে দুধ বানিয়ে খাওয়ালো। এর মধ্যে মিথিলার শ্বশুর মসজিদ থেকে ফিরে আসলেন। ইমনও মিথিলার হাত পড়ার কথা শুনে বাসায় আসলো। স্বভাবগতভাবে নাস্তা করার জন্য মিথিলা ও ইমন শাশুড়ির ঘরে গেল। মিথিলা ভাবলো এই সুযোগে ক্রিম পরা স্থানে লাগিয়ে নেবে। নামাজ পড়ার পরও শাহানা বেগম তসবিহ পড়ছিলেন। মিথিলা বাচ্চাকে কোলে রেখে শ্বশুর ও স্বামীকে পুরি পরিবেশন করল। এক ফাঁকে শ্বশুরকে প্রশ্ন করল, আব্বা ক্রিম আনছেন? মিথিলার শ্বশুর বেশ অবাক হলেন। কিসের ক্রিমের কথা বলছে মেয়েটা? বিস্ময়ে সুরে পাল্টা প্রশ্ন করলেন। কিসের ক্রিমের কথা বলছো? মিথিলা শাশুড়ির দিকে তাকালো। শাহানা বেগম জায়নামাজ ভাঁজ করে রাখার মাঝেই বললেন, তোমার শ্বশুরকে বলতে ভুলে গেছি। মিথিলা প্রতি উত্তরে কিছু বলল না। ইমনের বিষয়টা খারাপ লাগলো। বেকার ছেলেকে প্রতি মাসে হিসাব করে টাকা দেয় তারা। এই টাকাতে মাসের শেষে টেনে টুটে চলে সে। ঘরের বাজার মিথিলার শ্বশুর করে, ওষুধপাতিও তিনি কিনেন। ইমন ভেবেছিল বার্ন ক্রিমও নিয়ে আসবেন। ইমন নীরবতা ভেঙে বলল, কিভাবে এতটুকু পড়লে? ধ্যান কোথায় ছিল তোমার? বউয়ের জন্য ছেলের আহ্লাদ করতে দেখে শাহানা বেগম তেতে উঠলেন। মিথিলা উত্তর দেওয়ার পূর্বে উনি বলতে শুরু করলেন, সব ইচ্ছে করে করেছে তোর বউ। কাজ করতে কষ্ট লাগে বুঝছস? আমাকে পাইছে এক বান্দি, সারাদিন কামলার মতো খাটাইবো, আর তোর বউ সারাদিন বসে থাকবো। কোনো অজুহাত পাচ্ছিল না তো, হাত পুরাইলো। শাশুড়ির বক্তব্য শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মানুষ নিকৃষ্ট মনোভাবের হয়, তাই বলে এত নিচু মনোভাব? সে তো ইচ্ছে করে পড়েনি। ইমনও চুপ হয়ে গেল। দেখা গেল আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে শাহানা বেগম নিজের ঘর ছেড়ে বের হলো। বেলুন পিড়ি নিয়ে ঠান্ডা পানি দিয়ে আটা গোলাতে শুরু করলো। মিথিলা জানে এই মুহূর্তে শাশুড়িকে নাক ফেরালে বড় সড়ক কিছু ঘটিয়ে ফেলবে সে। বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলো মিথিলা। চোখের পানি মুছে বলল, আম্মা আমি করতে পারবো। একটুই তো পুড়েছে, একটু জ্বলবে, পরে ঠিক হয়ে যাবে। দেন আমি রুটি বানাই। শাহানা বেগম চিল্লাতে থাকলেন, হয়েছে, আর আতিক্ষাটা দেখাতে হবে না। আমার কাজ করতে গেলেই তোমার সব সমস্যা শুরু হয়। মিথিলা শাশুড়ির কথা শুনল না, আগের মতোই জোরে জোরে করতে লাগলো। এবার শাহানা বেগম ক্ষিপ্র হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলস্বরূপ পোড়া জায়গায় আবারও ব্যথা পেল। মিথিলার শ্বশুর শান্ত মেজাজের মানুষ, বউকে খুব ভয় পায়। বিবাহিত জীবনের 50 বছর বউয়ের কথা মতো উঠতে বসতে হয়েছে তার। এই বয়সে এসেও একই কাজ করেন। পরের মেয়ের উপর হাত তোলা পছন্দ করলেন না তিনি। শাহানা বেগমকে হাত ধরে উঠিয়ে বললেন, নিজের দোষ করছো, এই মেয়ের গায়ে হাত তুলছো কেন? শাহানা বেগম হাত ঝাড়া দিয়ে আটায় বয়াম উঠিয়ে নিচে ফেলে দিলেন। রুটির পিড়ি নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিড়ি সরিয়ে ফেলল। মিথিলা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এক হাত পোড়া নিয়ে এত বড় ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। মিথিলার শ্বশুর সহ্য করতে না পেরে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তা দেখে শাহানা বেগম বিলাপের সুরে বলতে লাগলেন, এই মেয়ের জন্য আমাকে মারতে আসলেন? আমি এই জীবন আর রাখবো না। পরের মেয়ের জন্য আমাকে কথা শোনালেন? আমি আজই মরে যাব, আজই। বলতে বলতে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। শাহানা বেগম এত দ্রুত উনি এমন একটা কাজ করবেন উপস্থিত কেউ ভাবতে পারেনি। মিথিলা দৌড়ে আসলো, দরজায় কিছুক্ষণ করাঘাত করল, কিন্তু লাভ হলো না। মিথিলার স্বামী ও শ্বশুরকে কিছু করতে বলল। তারা দৌড়ে গেল বাহিরে, পাড়া প্রতিবেশীকে খবর দিতে।
একমাত্র বাচ্চাকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে মিথিলা। পাশের ঘরে শাশুড়ির আহাজারির শব্দ কানে আসছে তার। শাহানা বেগম দরজা আটকে বসেছিলেন। নিজের ক্ষতি করার মতো মানুষ না উনি। মিথিলার মামা শ্বশুর এসেছে বিচার করতে। ভাইয়ের কাছে বিলাপের সুরে স্বামী ও ছেলের নামে নালিশ করেছেন শাহানা বেগম। মিথিলা ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তার বাবাকে কল করেছিল, জানিয়েছিল তখনকার পরিস্থিতি। এও বলেছিল যে তার শাশুড়ি গলায় ফাঁসি নিতে যাচ্ছে। কি করবে সে? মিথিলার বাবা আসতে চাইছিল, কিন্তু যখন সে দেখতে পেল শাহানা বেগমের ভাই এসেছেন, পুনরায় কল করে আসতে নিষেধ করে দিয়েছিল। ইমন চুপচাপ মায়ের অভিযোগ শুনে যাচ্ছে, তার বাবাও চুপচাপ। এক পর্যায়ে শাহানা বেগমের ভাই বলে উঠল, ভাই, বয়স তো শেষের পথে। ভাই সাহেব সংসারের কর্মকাণ্ডের প্রতি না তাকিয়ে জায়নামাজে বসে থাকেন। মিথিলার শ্বশুর কথা বাড়ালো না। এমনিতেও কম কিছু করেনি তার স্ত্রী। এখন কথা হজম না করলে দেখা যাবে শেষ বয়সে এসে না খেয়ে কষ্ট করতে হবে। শাহানা বেগম স্বামীর মৌনতা দেখে আশকারা পেয়ে গেলেন। বিলাপে সুরে বলতে শুরু করলেন, ভাইরে, কাকে পেটে ধরলাম? নিজের সন্তানও আজ আমার কথা শোনে না। বইয়ের একটু হাত পড়ছে বলে আমাকে কথা শোনালো। আমি যে সারাদিন কাজ করি, একবারও তো ফিরে দেখেও না। শাহানা বেগম ভাই এবার ইমনকে বকতে থাকলো, ভাই, কি বেড়া হইলা? বইয়ের কষ্ট বুঝো, কিন্তু মায়ের কষ্ট বুঝো না। ইমন কিছু বলল না। মিথিলা ভেবেছিল আজ ইমন কিছু হলেও বলবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। মিথিলাকে আর ওষুধ এনে দেওয়া হলো না। মিথিলাও দ্বিতীয়বার আওয়াজ করল না। এক রাতের জ্বালা পোড়া সহ্য করে পরের দিনই ঠিক হয়ে গেল। উফ, পোড়া স্থান নয়, জ্বালা পোড়া ঠিক হয়ে গেল। ফর্সা হাতে ফোসকা পড়ে দাগ হয়ে গেল মিথিলার হাতে। হাতের ঘা শুকিয়ে গেল, মনের ঘা তাজাই রইল। মিথিলার বাচ্চাটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। ও হ্যাঁ, মিথিলার ছেলে বাচ্চা, যার নাম এহসান। নামটা মিথিলাই রেখেছে। শ্বশুর বাড়িতে তার প্রতি কারো দয়া না থাকলেও সন্তানের যেন মিথিলার ওপর দয়া থাকে। মিথিলা জীবনের আরেকটি করুণ ঘটনা বলা হোক। অতর ঘরে 40 দিন পার হয়নি, তখন মিথিলার এহসান হওয়ার পর শাহানা বেগম মিথিলাকে তেল মশলা বিহীন খাবার রান্না করে খাওয়াতো। বাবু পেটে থাকা অবস্থায় শাহানা বেগম বলেছিল, অতর ঘরে থাকা অবস্থায় মিথিলা কোনো কাজই করতে পারবে না। শাহানা বেগম কাজ করতে দিবেই না, কেননা অতর ঘরে থাকা সময়টা অপবিত্র সময়। এই অবস্থায় মিথিলা প্লেট পাতিল ধরলে শাহানা বেগম সেই প্লেট পাতিল আর ব্যবহার করবেনই না। অগত্যা মিথিলার রান্নাঘরের দিকে পা বাড়ায়নি। মিথিলার মা এহসানের হওয়ার 10 দিন পর্যন্ত এই বাড়িতেই ছিল। সাধারণত মেয়েদের প্রথম সন্তান বাবার বাড়িতে হয়। বাংলাদেশের শতকরা 70% মেয়েদের প্রথম সন্তান বাবার বাড়িতেই হয়ে থাকে। মিথিলার শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে দেয়নি। তখন বলেছিল, আমার একটা মাত্র ছেলের সন্তান আমার বাড়িতেই হবে। মিথিলার বাবা মা জোর করতে পারেনি। এহসানের বয়স যখন 5 দিন, হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় তাদের। মিথিলার মাও মেয়ের সাথে আসেন। সেই রাত্রিরে মিথিলার মাকে তার শাশুড়ি আলু ভর্তা দিয়ে ভাত দেয়। মিথিলার মা সানন্দে খেয়ে নেয়। কি ভাবনায় আসে না, এটা কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা পরের দিন চোখে লাগে। মিথিলারও কষ্ট পেল পরের দিন, যখন দেখতে পেল শাহানা বেগম রাতের বাসি আলু ভর্তা দিয়ে সকালেও মিথিলার মাকে ভাত খেতে দিয়েছে। চোখ বন্ধ করে মিথিলার মা ভাত গিলে নিয়েছিল। সেদিন দুপুরে নিজ বাড়িতে চলে গিয়েছিল। যাওয়ার সময় বলেছিল, মারে, সহ্য করে নে। দুধ দেওয়া বাছুর লাথি দেওয়াও ভালো। আজ কষ্ট করছিস, একদিন ঠিকই সুখে থাকবি। পরের দিন থেকে মিথিলার কপালে শনির দশা নেমে আসে। দিনের পর দিন তেল মশলা ছাড়া খাবার দেওয়ার সময় চোখ মুখ অন্ধকার করে রাখা। শাশুড়ির এমন আচরণ সহ্য করতে না পেরে অতর ঘরে থাকা অবস্থায় রান্নার কাজে হাত লাগায়। আশ্চর্যের বিষয় হলো সেই সময় শাহানা বেগমের অপবিত্রের ব্যাপারে কথা উঠায়নি। মিথিলা সেদিন বুঝেছিল সুখ তার কপাল ছেড়ে চলে গেছে। এহসানের বয়স 8 মাসে পড়ল। ছোট্ট বাচ্চাদের ঘুমের নির্দিষ্ট রুটিন থাকে, এহসানেরও আছে। সকাল 6টায় ঘুম থেকে উঠলে ঘুমায় সকাল 10টায়। আজও তাই হলো। মিথিলা এহসানকে ঘুম পাড়াচ্ছে। এমন সময় মিথিলার শ্বশুর ছোট মাছ নিয়ে আসলো। মিথিলা ভাবলো ছেলেকে ঘুম পাড়িয়ে সেই মাছ কেটে নেবে। ইমনও বাসায় ছিল। সে পাশে শুয়ে মুঠো করে গেমস খেলছে। মিথিলা টুকটাক গল্প করছে স্বামীর সাথে। শাহানা বেগম বাহিরে ছিল।
বাড়ির পাশে এক টুকরো জমিতে ফসল চাষ করেন তিনি। সময়টাও ভালো কাটছিল মিথিলার। প্রায় 5 মিনিট পর মিথিলার শাশুড়ি বাড়ি আসলো। বারান্দায় মাছ দেখে রাগে গজগজ করতে করতে দরজা খুলল, যার ফলে ঘুমন্ত বাচ্চা সহ মিথিলাও ভয়ে লাফিয়ে উঠল। শাহানা বেগম দরজা খুলে রাগান্বিত সুরে বলল, তুই আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। তোর মতো মেয়েকে আমার ছেলের বউ হিসাবে আর রাখবো না। ইমনকে আজও নীরব থাকতে দেখে মিথিলা এই প্রথম মুখ খুলল। আপনার ছেলের মতো বেকারকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? মেয়েরা কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করতে চাইবে না। শাহানা বেগম হা হুতাশ করে বাড়ি মাথায় তুলে ফেললেন। কিছু সময়ের মধ্যেই এহসানকে খাটিয়ে শুইয়ে রেখে মিথিলাও বের হয়ে আসলো। পাড়া প্রতিবেশী একত্রিত হলো। শাহানা বেগম বিলাপ করছেন, আমার ছেলে লাখে এক। চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার ছেলের জীবনে কোনো কালো দাগ নেই। এই মাইয়া বলে কি আমার ছেলে বেকার? আরে ওই মেয়া, ভাত কাপড় তোরে কে দেয়, আমার ছেলে নাকি আমরা? মিথিলা শান্ত সুরে বলল, আপনার ছেলের সাথে বিয়ে বসছি আম্মা, আপনাদের সাথে নয়। একটা সন্তান হয়েছে এখনো, যেই মানুষটা একটা সন্তান হয়েছে এখনো যেই মানুষটা কোনো কর্ম করতে পারেনি, তার সাথে আমি সংসার করছি। অন্য কেউ হলে এই বেজর মা, আমার ছেলে কিচ্ছু করবে না। তুই থাকলে থাক, না থাকলে নাই। বুঝি তো কে তোকে ফুসলাইয়া দিছে। তোর মা তো সারাদিন ওই ফোনের ভেতরে ঢুইকা মায়ের থেকে কুমন্ত্রণা নেই। আমি কি বুঝি না? মিথিলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শেষ কবে মিথিলার ফোনে টাকা ঢুকানো হয়েছে মনে নেই তার। সপ্তাহে একবারও যদি তার মায়ের সাথে কথা হয়, মিথিলা এই সেই বাহানা বলে কল কেটে দেয়, কেননা সে তার শাশুড়িকে চেনে। মিথিলার মায়ের সাথে কথা বলার সময় প্রায়ই জানালার পাশে দাঁড়িয়ে থাকে। পাড়া প্রতিবেশীরা এক একজন জিজ্ঞেস করছে। শাহানা বেগম প্রতি উত্তরে বলল, মাছ রাইখা জমিদারের ঝি দরজা আটকে বসে আছে। আমি সারাদিন কাজ করতে করতে শেষ। পাড়া প্রতিবেশীরা ছিছি করছে, কয়েকজন ঘৃণায় চোখে তাকিয়ে আছে। ইমন ঘর থেকে বেরোলো, শাহানা বেগমের উদ্দেশ্যে বলল, বাবুকে ঘুম পাড়িয়েই মিথি মাছ কাটতো। তুমি সবসময় নিজে যা বোঝো তাই সঠিক মনে করো। শাহানা বেগম তেতে উঠলেন। তার হাতে সবজি কাটার কাছে ছিল, সেটা নিয়েই তেড়ে আসেন। ও গোলামের পুত, বউয়ের দোষ আর কত ডাকবি? মা তো আর কেউ না। তোর বউ যে তোর নামে কত কথা শুনাইলো, তা শুনেও আমারে দোষ দিচ্ছিস? ইমনের গলার স্বর পরিবর্তন হলো। সে কাট কাট গলায় বলল, মিথিলা ভুল বলেনি আম্মা। বিয়ের পরই বলেছিলাম ব্যবসার জন্য টাকা দিতে, আব্বা দিল না। তুমি বললা শ্বশুর বাড়ি থেকে টাকা এনে ব্যবসা কর। আমি টাকা কিভাবে আনি? শাহানা বেগম ছেলের কথা সহ্য করতে পারলেন না, তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন। মিথিলার আজকের ঘটনা সহ্য হলো না। সে আজও বাবাকে কল করল। তার বাবা খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মানুষ। মেয়ের সংসার ভাঙতে নারাজ। উনি মিথিলার উকিল মাকে পাঠালেন এই বলে, আমি আসলে মেয়েকে নিয়ে চলে আসবো বিয়াইন। ব্যাপারটা ভালো দেখাবে না। আপনি বুঝদার মানুষ, মেয়েকে বুঝিয়ে আসেন। আর আমার বিয়াইনকে বলবেন আমার মেয়েকে যেন একটু বুঝিয়ে কথা বলে, রাগ করে কথা যেন না বলে। মিথিলার উকিল মা আসলেন। উনি সম্পর্কে মিথিলার চাচি শাশুড়িও। মিথিলা তখন কাছিল। শাহানা বেগম তখন বিলাপ করছেন। ছোট চাকে দেখে বলতে শুরু করলেন, দেখ রে রুকাইয়া, কয়েকটা মাছ কাটতে বলছিলাম বউরে, আমারে যাতা বলে কথা শোনালো। রুকাইয়া বড় চায়ের সম্পর্কে সবকিছুই জানেন। উনি শাহানা বেগমকে ঘরে নিয়ে পানি খাইয়ে শুয়ে থাকতে বললেন। আবারও এও বললেন যে উনি মিথিলার বিচার করবেন। রুকাইয়া এসে দেখলো মিথিলা মাছ করছে। সেও হাত দিল। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুই জেনে নিল। মিথিলা মায়ের মতো মমতা পেয়ে কান্না করে মনে ঢুকানো সুপ্ত কষ্টের কথাগুলো বলল, মা, আম্মা বলছিল না বিয়ের পর আমাকে পড়াবে, তাহলে পড়ায়নি কেন? কেন পড়ার কথা উঠালে মিথ্যা বলে? আমি নাকি মায়ের থেকে কুমন্ত্রণা নেই, এটাও বললো আজ। শাহানা বেগম কান পেতে শুনল। বিছানা ছেড়ে সোজা মিথিলার ঘরে গেল। মিথিলার ঘরের টেবিলের উপরে থাকা মোবাইল হাতে নিয়ে উঠোনে নিক্ষেপ করে বলল, মাগিলিছি, তোর মোবাইল আমার সংসার বিনাশ করব, তাই মোবাইল রাখুম না। মাছ কাটা বাদ দিয়ে মিথিলা দাঁড়িয়ে পড়ল। তার চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। বিয়ের 1 বছর হয়ে গেল কিন্তু বাচ্চা হইল না। এই মায়ের কোনো দোষ আছে নাকি? খবর নিছো আপা? মেয়েদের মাসিকের সমস্যা সকলেই ভিন্ন চোখে দেখে। মিথিলারও এই সমস্যা ছিল।
মিথিলার বিয়ের 1 বছরের মাথায় এ কথা শুনতে হয়েছিল তার খালা শাশুড়ির কাছ থেকে। সেদিন এত কষ্ট পেয়েছিল, ইচ্ছে করছিল মুখের ওপর কয়েকটা কথা বলে দিতে। মিথিলা সেদিন ভদ্রতার খাতিরে চুপ করেছিল। সেদিন শাহানা বেগমও তাল মিলিয়েছিলেন বোনের সাথে। কুলসুমের ছেলের বউ কোনো ডাক্তারের কাছে নিছিল রে। আমার বউকেও নিয়ে যাব, সমস্যা পাইলে আগে থেকেই সাবধান হয়ে যাব। আমার একটা মাত্র ছেলে, বংশের মানুষ লাগবো না? নাতি নাতনির মুখ দেখাতে না পারলে এমন বউরে দিয়া কি করবো? মিথিলা সেদিন বেশ অপমান বোধ করল। পরের সপ্তাহেই সত্যি সত্যি তাকে নিয়ে ভালো গাইনি বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল শাহানা বেগম। মনের খসখসানিটা দূর করতে সারাটা সময় মিথিলার পাশে লেপ্টে থাকলো। প্রায় 7-8টা টেস্ট করানোর সময় মিথিলার মনে ভয় হচ্ছিল, ভাবনায় নানান চিন্তা আসছিল। আলট্রাসোনোগ্রাফি করানোর সময় মিথিলা একাই ছিল। সে ডাক্তারকে অনুনয় করে বলেছিল যেন রিপোর্টের কথাটা তাকে আগে জানানো হয়। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আসলো আধা ঘন্টা পরে। মিথিলা সহ শাহানা বেগম ভেতরে গেলেন। মিথিলার শুকনো মুখটা দেখে তখন ডক্টর কিছু বুঝতে পেরেছে কিনা সে জানে না। রিপোর্ট এসেছিল মিথিলার ডিম্বায়নেতে সামান্য দাগ পড়েছে। শাহানা বেগম শোনার পর নাক মুখ কুঁচকে নিয়েছিলেন। ডাক্তার তখন মিথিলার দিকে তাকিয়েছিল। তার শুকনো মুখ দেখে হেসে শাহানা বেগমের উদ্দেশ্যে বলেছিল, খালা কি হয়? শাহানা বেগম বিরস মুখে উত্তর দিয়েছিল, ছেলের বউ। বইয়ের তেমন সমস্যা নেই তো খালা, শুধু ডিমানোতে হালকা দাগ পড়েছে। এটা কোনো সমস্যা না, 1 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। শাহানা বেগমের যেন ডক্টরের কথা বিশ্বাস হলো না। ডক্টর হাসছিল। তেতো মুখ করে শাহানা বেগম বাড়ি ফিরেছিলেন। সে যাত্রায় মিথিলা বেঁচে গিয়েছিল, কেননা তার শারীরিক কোনো সমস্যা ছিল না। পরের মাসেই এহসানকে সে তার গর্ভে ধারণ করে। এখন যদি সে গর্ভবতী না হতো, শাহানা বেগম সত্যি সত্যি ইমনের কাছ থেকে তাকে তালাক করিয়ে নিত। মিথিলারা 4 ভাই বোন, 3 বোন 1 ভাইয়ের মধ্যে মিথিলা বড়। ছেলে চাইতে চাইতে 3 মেয়ের জন্ম দিয়েছিল মিথিলার মা। মিথিলার বিয়ের 3 মাস পর তার মেজ বোনের বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 7 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। মিথিলার বোন বাবার বাসায় চলে আসে। মেজ মেয়ের সাথে এমন ঘটনা ঘটার পর মিথিলার বাবাও চাইনি তার বড় মেয়ের সাথে এমন ঘটনা ঘটুক। তাই দিদি সর্বদা বলতেন মিথিলাকে ধৈর্য ধারণ করতে। মিথিলার বিয়ের সময় পাত্র নির্বাচনের বেলায় মিথিলার বাবা শুধু ইমনের সরলতা দেখেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো তখন। বেকার জানা সত্ত্বেও এই 2 কারণে বিয়ে দিয়েছিল মেয়েকে। বর্তমানে ছেলেরা যেখানে বাজে নেশায় আসক্ত থাকে, ইমনের ছিল না। এছাড়াও ইমনদের বাড়ির অবস্থার দেখভাল এসব বিবেচনা করেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু কে জানতো মিথিলার কপালে এত দুঃখ থাকবে। বৈশাখ মাসের তপ্ত এক দুপুরে মিথিলা রান্না করছিল। গরমে একাকার অবস্থা। এহসানকে নিয়ে মিথিলার শ্বশুর বাইরে বসে আছে। ইমন সকালে বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা বলে। মিথিলা এই ফাঁকে রান্না সেরে নিচ্ছে। শাহানা বেগম আজ কবুতর রান্না করার জন্য বলেছেন। তরকারি কষিয়ে ঝোল দিয়ে ঘরে গেল মিথিলা। গরমে জুবুথুবু হয়ে বসলো সে। মাথার উপরে পাখা চলছে। একটু পরপরই তরকারি দেখে আসে। সেই সময়ের হিসাব করে শাহানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছিল। জানালা দিয়ে যখন দেখলো মিথিলা বসে আছে, সে ফোন কেটে দিল। শাশুড়ি আসার আভাস পেয়ে মিথিলা উঠে দাঁড়ালো। দেখা গেল মিথিলা পৌঁছানোর আগেই শাহানা বেগম চুলার পাড়ে চলে এসেছেন। হাঁটার পথে মিথিলাকে প্রতিবারের মতো কথা শোনাতে ভুললেন না। একটু কি রান্না করে ঘরে যাওয়ার লাইগা পাগল হইয়া যায়। আমরা লাড়কি দিয়া রান্না করছি, চুলার পাত থেকে সরিয়ে নাই। আমার শরীর কালা হইয়া যাইব তা ভাবি নাই। আর এখন বউয়েরা একটু চুলার পাড়ে আসলেই কখন ঘরে যাইব তা ভাবে। মিথিলা শাশুড়ির কথা উপেক্ষা ওনার পিছু পিছু আসলো। মিথিলাকে চুলার পাড়ে এসে দাঁড়াতে দেখে শাহানা বেগম রেগে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খালি হাতেই মাটির ঢাকনার হাত রাখলেন। ফলস্বরূপ যা হওয়ার হয়ে গেল। গরম ঢাকনা ধরতে না পেরে নিচে পড়ে ভেঙে গেল। শাহানা বেগম দোষ দিলেন মিথিলার ওপর। মিথিলা শাশুড়িকে ধরে পিছনে নিয়ে আসতে চাইছিল, কিন্তু কিভাবে যেন তরকারি শাহানা বেগমের হাতের উপর পড়ে গেল। মিথিলা শুধু চিৎকার করে বলল, আম্মা এটা কি করলেন? শাহানা বেগম তখন মিথিলার হাত ছেড়ে নিচে বসে পড়ল। চিৎকার করে কান্না করতে করতে বলল, আমার হাত পুড়ে গেল রে। ও মা গো, ও আল্লাহ গো, আমার জ্যান্ত মাইরা ফেলতে চাইছিল। কোন ডাইনি রে ঘরে আনলাম রে।
স্ত্রীর বিলাপ শুনে মিথিলার শাশুড় দৌড়ে আসলেন। মিথিলার কোনো কথা না শুনে তাকে কথা শোনাতে শুরু করলেন। তোমার বাপকে আজই খবর দিব, তোমাকে যেন নিয়ে যাই। মনে রেখো, আমার নাতিকে নিয়ে যাইতে পারবা না। কত বড় সাহস, আমার বাড়িতে খাইয়া আমারই ক্ষতি করবার চাই। মিথিলা বারবার বলছে সে ইচ্ছে করে কিচ্ছু করেনি, কিন্তু তার কথা কেউ কানে নিল না। শাহানা বেগম তখনও বিলাপের সুরে কাঁদছে। ইহসানকে মিথিলার কোলে দিয়ে শ্বশুর চলে গেল বান ক্রিম আনতে। মিথিলা তা দেখে তা ছিল হাসল। সবকিছু পরিষ্কার করতে করতে বেলা গড়িয়ে গেল। শাহানা বেগম দুপুরের খাবার খেলেন না, উল্টো মিথিলার বাবাকে ফোন করলেন জলদি আসার জন্য। মিথিলার বাবা আসলো বিকেল 4টায়। মিথিলা জানতো না তার বাবা আসবে। বাবা এসে সরাসরি মিথিলার ঘরে প্রবেশ করে প্রথম প্রশ্নটা করলো, তুই কি চাস? আমি যেন মরে যাই? মিথিলা বাবার আগমনে খুশি হবে নাকি বাবার প্রশ্ন শুনে অবাক হবে বুঝতে পারল না। সে অবাকের সুরে প্রশ্ন করলো, কি হয়েছে আব্বু? বিয়ানের সাথে কি করেছিস? মিথিলা যা বোঝার বুঝে গেল। সে কিছু বলবে তার আগেই শাহানা বেগম ঘরে আসলো। মিথিলার বাবাকে উদ্দেশ্য করে বলল, বিয়াই আসছেন? আসেন আসেন, আপনার মেয়ে কি করেছে দেখে যান। মিথিলার বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে চলে গেলেন। মিথিলা চোখের পানি মুছে শাশুড়ি ঘরের দ্বারের সামনে দাঁড়ালো। মিথিলা শুনতে পেল শাহানা বেগম বলছে, দেখেন বিয়াই, আমার হাতটা দেখেন। আপনার মেয়ে ইচ্ছে করেই আমার হাতের তরকারি ফেলে দিছে, আমার শখের মাটির ঢাকনাও ভেঙে ফেলছে। শাহানা বেগম কান্না থামালেন না। মিথিলার বাবা মেয়ের গালে 2টা থাপ্পড় বসিয়ে বললেন, কেন বিয়ানের গাত পুরালি? গালে হাত রেখে মিথিলা উত্তর দিল, মা খালি হাতে ঢাকনা ধরেছিল, গরম সহ্য করতে না পেরে ফেলে দিছে। আমি তো মাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু কিভাবে হয়ে গেল? মিথিলার বাবা মেয়ের হাত ধরে শাহানা বেগমের সামনে নিয়ে দাঁড় করিয়ে বললেন। পায়ে ধরে মাপচা। মিথিলা বলল, আমি মায়ের হাত পুড়িনি। মাপচা মিথিলা, নয়তো তোর মাকে আমি আজই তালাক দিব। মিথিলা মাকে খুব ভালোবাসে, আর সে এটাও জানে তার বাবা সজ্ঞানী হোক অথবা রাগের মাথায় হোক, যা বলবে তাই করবে। মিথিলা চোখের পানি ফেলতে ফেলতে শাশুড়ি পায়ে লুটিয়ে পড়ল। শাহানা বেগম বিজয় খুশি হলো, লোক দেখানো কাজ করতে শুরু করলো। এবার মিথিলার বাবার জন্য মিথিলাকে খাবার আনতে বলল। বাবা খায়নি, বরঞ্চ মিথিলাকে বলে গেল যেন পরবর্তীতে তার নামে নালিশ না শুনতে হয়। বাবার কথা রেখে আসছে সে। শ্বশুর বাড়িতে যাই ঘটুক না কেন, বাবার বাড়িতে কখনো বলতে চায় না, সই নিচ্ছে সে। মিথিলার জীবন বৃত্তান্ত লেখা শত শত শব্দে লিখেও শেষ হবে না। আমাদের মাঝে এমন হাজার হাজার মিথিলা আছে যারা পরিস্থিতির চাপে পড়ে মুখ বুজে সহ্য করে নেয়, আর শাহানা বেগমের মতো ভূমিকা পালন করে তাদের বিচার পৃথিবীতে একটু হলেও হয়, যেমনটা আগামী পর্বে শাহানা বেগমের সাথে হবে। কিছুদিন পর ইমনের সুবুদ্ধি হলো। স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে শুরু করলো। ইমন বাবা মায়ের সমর্থন ছাড়াই সামনে আগালো। চাচার বন্ধুর কাছে 6 মাস ফার্মেসির কাজ শিখল। ছেলে কয়েক মাসের ট্রেনিং নিয়ে দোকান দেওয়ার জন্য প্রস্তুতি নিল। ওষুধ কিনতে গেলে টাকার প্রয়োজন হবে। ইমন ও মিথিলা চিন্তায় পড়ে গেল কিভাবে টাকার বন্দোবস্ত করবে। শাহানা বেগম ছেলেকে খুব ভালোবাসেন। ওনার বিয়ে 2 যুগ পরে ছেলের জন্ম। পরবর্তীতে তাদের আর কোনো সন্তান হয়নি। এই বয়সে এসেও সংসারের কর্তৃত্ব হারাতে চায় না শাহানা বেগম। তিনি মনে করেন পরের মেয়েকে আশকারা দিলে কর্তৃত্ব ছিনিয়ে নেবে। মিথিলার মনে হয় না শাহানা বেগম জীবিত থাকা অবস্থায় কোনোদিনও তার মাথায় স্নেহময় হাত রাখবে। ফার্মেসির ওষুধের জন্য টাকা প্রয়োজন। ইমনের কাছে তখন জমানো কিছু টাকা ছিল। সে ভেবেছিল সেই টাকা দিয়ে অল্প ওষুধ কিনে আনবে। শাহানা বেগম বিষয়টা জেনে কিছু ভাবলেন। একদিন সকালে মিথিলা রুটি বানাতে বসলো। শাহানা বেগম পানের বাটা নিয়ে পাশে এসে বসলেন। ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলেন, জামাইয়ের অসময়ে বউদের পাশে থাকতে হয়। তোদের বাপের বাড়ি থেকে না পারো, নানার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো। মিথিলা অপ্রস্তুত হলো। সে ভাবতে পারেনি তার শাশুড়ি এভাবে টাকা আনতে বলবে। মিথিলা দেখলো তার সামনে আর কোনো পথ নেই। কয়েকদিন পর ইমনকে সাথে নিয়ে শাহানা বেগম ঠিকই মিথিলার নানার বাড়ি গেল। সেখান থেকে 1000 বিশেকের মতো টাকা ধার করে আনলো।
অথচ 6 মাসের আগে মিথিলার শ্বশুর জমি বিক্রি করেছেন। সেখানে ইমন একমাত্র ছেলেরও অধিকার আছে, কিন্তু মিথিলার শ্বশুর শাশুড়ি সেই টাকা দিল না। মিথিলা ইমনকে বলেছিল, জমি বিক্রি করার থেকে কিছু টাকা নিয়ে ওষুধ আনা যায় না? ইমন প্রতি উত্তরে বলেছিল, তারা জীবিত থাকা অবস্থায় আমাকে তাদের টাকায় ব্যবসা করতে দিবে না। মিথিলার মাঝে মাঝে মনে হয় ইমন তার বাবা মায়ের নিজের সন্তান নয়। অনেকের কাছে শুনেছে ইমন নাকি তাদের পালিত সন্তান। বিষয়টার সত্যতা নিশ্চিত করতে সে একদিন শাশুড়িকে জিজ্ঞেস করেছিল। শাহানা বেগম সেদিন অনেক কটু কথা শুনিয়ে দিয়েছিল। ফার্মেসিতে ক্রয় বিক্রয় ভালোই চলছিল। উদ্বোধনের দিন মিথিলার বাবা এসেছিল। মেয়ের জামাইয়ের সুবুদ্ধি দেখে ঘণ্টাখানেক প্রশংসাও করেছিল। বলে না, সুখ সবার দ্বারে আসে না। মিথিলার কপালেও সুখ ধরা দিয়েও ধরা দিল না। প্রায় 1 সপ্তাহ পরের কথা, একদিন সন্ধ্যায় মিথিলার শ্বশুর জরুরি কাজে ডাকেন ইমন ও মিথিলাকে। ইমন দোকান বন্ধ করে 8টার বাড়ি ফিরে আসলো। দুজন মিলে শ্বশুরের সামনে গেলে উনি বলতে শুরু করলো, খালপাড়ে জমি এমনিতেই পড়ে আছে, সেখানে বাড়ি করুন। ইমন, তোর দোকান করা লাগবে না, আমি বুড়ো মানুষ, দৌড়দৌড়ি করতে পারি। সব বাদ দিয়ে বাড়ির পেছনে দৌড়া। আশ্চর্যজনক ব্যাপার হলো ইমন রাজি হয়ে গেল। পরের দিন মিথিলার বাবার কানে দোকান ছেড়ে দেওয়ার কথা চলে গেল। উনি বাড়িতে আসলেন না। রাতে ইমনকে ডেকে আনলেন, ইমনের সাথে কথা বললেন। বাবা, দোকান ছেড়ো না, তুমি বাড়ির একমাত্র ছেলে, বাড়ির কাজ করতেই হবে। তুমি আজ করো, সন্ধ্যায় না হয় দোকানে বসবে। ইমন শ্বশুরকে হ্যাঁ না কিছু বলেনি, কিন্তু বাসায় ফিরে মিথিলার ওপর রাগ খাটালো। শ্বশুর শাশুড়ির সামনে মিথিলাকে ডেকে বলতে শুরু করলো, তোমার বাবাকে যার কথা আমার শুনতে হবে, আমি দোকান করব কি করব না তাকে কেন জবাবদিহি করতে হবে? ও তোমার বাবা চাই যেন আমি সারাদিন রাত খেটে খুটে মরি। কত বড় সাহস আমার বাবা মা, যেখানে আমাকে কিছু বলে না, সে কোন জায়গার মাতব্বর আমাকে উপদেশ দেয়? মিথিলা বলল, আমার বাবা তোমারও বাবা, উনি তোমাকে খারাপ উপদেশ দেয়নি। বউ বাচ্চা আছে, তাদের কথা চিন্তা করতে বলেছে। মিথিলার কথা কেড়ে নিলেন শাহানা বেগম। উচ্চ আওয়াজে বললেন, বউ বাচ্চা মানে কি? আমরা তোমার পেছনে খরচ করি না? 3 বেলা যে ভাত খাচ্ছ, কার কামাইয়ে খাচ্ছ? আর একবার আমার ছেলের কাজকর্ম নিয়ে বলবা তো বাড়ি থেকে বের করে দিব। শাশুড়ির কথা শেষ হতেই শ্বশুর কথা শোনালো। মিথিলা সেদিন সারা রাত কান্না করেছে, ঘুমায়নি। নতুন বাড়ির কাজ শুরু হয়েছে। ইমন লোকসান করে দোকান ছেড়ে দিল। 3 জনই নতুন বাড়িতে চলে যায়। মিথিলা একা হাতে সংসার বাচ্চা সামলাতে শুরু করলো। সেদিনের পর থেকে ইমনের সাথেও মিথিলার দূরত্ব বেড়ে গেল। প্রয়োজন ছাড়া মিথিলা কথা বলে না, ইমনও তেমন কথা বলে না। সারাদিন পর বিকেলে বাড়িতে আসলেও মিথিলাকে দেখেও দেখে না। ইচ্ছে হলে বাহিরে চলে যায়, রাত করে আড্ডা দেয় বন্ধুদের সাথে। এভাবেই চলছে মিথিলার সময়। কয়েক মাস পরের ঘটনা, ইমনের তখন 5,000 টাকার খুব প্রয়োজন হলো। বাবা মায়ের কাছে না চেয়ে মিথিলার কাছে চাইল। সে টাকা কিভাবে দেবে? শ্বশুর বাড়ি থেকে কোনোদিনও হাত খরচের টাকা পায়নি। ইমন মিথিলার হাত ধরে বলল, বাবার কাছ থেকে এনে দাও না। মিথিলা প্রথমে আমোদ করল, পর মুহূর্তে ইমন ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে ফেলল। মিথিলা তার মায়ের কাছে টাকা চাইল। আমরা সবসময় যে সাহায্য পাবো তেমন নয়। অর্থ ও সম্পদ সবসময় একই থাকে না। সব সময়ের মতো মিথিলার মা এবার কোনো সাড়া দিল না। এতে করে মিথিলার জীবনে সবচেয়ে খারাপ মুহূর্ত চলে আসলো। টাকা না দেওয়ার ব্যাপারটা নিয়ে ইমন প্রথম কোনো পদক্ষেপ নিল না, কিন্তু কয়েকদিন পর মিথিলার বাবা দাওয়াত দিলে ইমন যেতে অবজ্ঞা করল। শাহানা বেগম কারণ জিজ্ঞেস করলে বলল, ওই বাড়িতে আমরা কেউ যাব না, ওরা আমাদের লোভী পরিবার বলছে। ইমনের কথাটা সম্পূর্ণ মিথ্যে ছিল। ইমন কেন মিথ্যে বলল আজ পর্যন্ত মিথিলা জানে না। ইমন কথায় কথায় টাকার কথাও বলল। শাহানা বেগম শোনার পর মিথিলাকে এমনি এমনি ছেড়ে দিল না। উনি মিথিলাকে সব কাজ করতে নিষেধ করে দিলেন। রান্না করতে গেলেও কথা শুনিয়ে এলেন। রাগে গজগজ করতে করতে বলেন, তোর বাবা মার কি এতটুকু সামর্থ্য নাই? 5,000 টাকাই তো চেয়েছিল, 5 লক্ষ নয়। এভাবে আমার ছেলেরা অপমান করলো। তোর কোনো কাজ করতে হবে না, তোর হাতের রান্না খাওয়া মানে বিষ খাওয়া। মিথিলা শাশুড়ির কটু কথা সহ্য করতে পারল না। মিথিলা তার বাবাকে ফোন করে রাগান্বিত সুরে বলল, 5,000 টাকাই তো চাইছিলাম, যদি দিতে তাহলে আমাকে এত কথা শুনতে হতো না। মিথিলার বাবা অপর পাশ থেকে বললেন, কবে চাইছিলাম মা? আমি তো জানি না।
মিথিলা বুঝতে পারলো তার মা তার বাবাকে টাকার কথা জানায়নি। মিথিলা আবার বলল, মা তোমাকে বলেনি? মা কেন এমন করলো? মিথিলা কাছে তার কান্নাতে শক্ত বাবার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মেয়েদের বাবার বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন টাকার ব্যাংক ভেবে বসে। দুই দিয়ে একটি কাপড়ের রং ফ্যাকাশে হলেও কথা শোনায়, বলে নিম্নমানের কাপড়। এই ঈদে কাপড় না দিলে টানা কথা শুনতে হয়। মিথিলা বাবার ফোন কেটে মিথিলার শ্বশুরকে ফোন করলো। ভদ্রলোক অনেক কথা বলল শ্বশুরকে। সেদিন মিথিলার শ্বশুর মিথিলাকে যা তা বলে কথা শোনালো। চারিদিকের এত চাপ মিথিলার সহ্য হলো না। সে ইমনের কাছে গেল। ইমন দুপুরের খাবার খাচ্ছিল। মিথিলা চোখের পানি মুছে ইমনের সামনে এসে বলল, তুমি কি চাও বলো আমাকে? ইমন বিরক্ত হলো। খাওয়ার মাঝে কথা বলার জন্য নাকি মিথিলার প্রশ্ন এড়ানোর জন্য মিথিলা পুনরায় বলল, 5,000 টাকার জন্য তোমাকে আমার সাথে বাজে আচরণ করছো? ইমন স্বাভাবিক গলায় বলল, সহ্য করতে না পারলে মরে যাও। মিথিলার তখন কি হলো জানে না। সে ইমনের কথাটাই অনুসরণ করলো। আলমারি থেকে নতুন সুতির কাপড় বের করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। ইমন সব দেখেও দেখলো না। মিথিলা তখন ইমনের উদ্দেশ্যে বলল, এছাড়া আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। মাথার উপর যান্ত্রিক পাখা অনবরত ঘুরছে। কিছুক্ষণ আগেও সেখানে ঝুলে থাকার জন্য তৈরি হচ্ছিল মিথিলা। সে সময় সন্তানের কথা ভেবে ডুকরে কেঁদে উঠল সে। সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে থাকলো সন্ধ্যা পর্যন্ত। মিথিলার মতো কিছু মেয়েরা আছে যারা পরিবারের বড় মেয়ে হয়ে থাকে। তারা সারা জীবন ত্যাগ করেই যায়, হোক সেটা জীবনের জন্য অথবা পোশাকের জন্য। ছোটবেলা থেকেই মিথিলা তার মাকে অত্যাচারিত হতে দেখে এসেছে তার দাদির দ্বারা। মিথিলার মা ধৈর্য ধরে থাকতো, ফলস্বরূপ এখন উনি সুখী। মিথিলাকে তার মা নিজের দিকটা দেখিয়ে ধৈর্য ধরে রাখতে বলছে তাকে। মিথিলাও এতদিন তাই করে আসে। আজ ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, তাই তো অমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। মিথিলার দিন খুব বিরহে কাটতে লাগলো। স্বামীর ঘরই মেয়েদের আসল ঠিকানা। বিয়ের পর বাবার বাড়ি মেয়েদের অস্থায়ী ঠিকানা হয়ে যায়। বাবার বাড়িতে তারা দুদিনের মেহমান হয়ে বেড়াতে যায়। মিথিলা নিজের ভাগ্যকে মেনে নিল। মায়ের কথা মেনে পড়ে থাকলো শ্বশুর বাড়ি। একদিন তো ভাগ্য তার সহায় হবে। সেদিনের অপেক্ষায় রইল। শাহানা বেগম ভালো হওয়ার মানুষ নন। চুন থেকে পান খসলে গাল মন্দ করেন মিথিলাকে। এই তো সেদিনের কথা। বেগুন ভাজি ও ছোট মাছ রান্না করতে বলেছিল শাহানা বেগম। আলু বেগুন ও মাছ মাখিয়ে বসিয়ে দিল মিথিলা। শাহানা বেগম উকি দিয়ে পানির পরিমাপ দেখে বলতে শুরু করলেন, তোমার কি আক্কেল জ্ঞান নাই বউ? এত ঝাল কেউ ছোট মাছে দেয়? পারো তো শুধু মাতব্বরি করতে। আমাকে একবারও জিগাইছিলা তোমার বাপের বাড়ির মানুষকে রান্নাটা পর্যন্ত শিখাইয়া দেয় নাই? মিথিলা তরকারি ঝোল দেখল, পরিমাণ মতোই তো হয়েছে। তবে কি শাহানা বেগম আজও তাকে বিনা দোষে দোষারোপ করতে আসছে? মিথিলা তরকারি ঢাকনা খুলে দিয়ে বলল, ঢাকনা খুলে দিয়েছি আম্মা, বাষ্প বের হতে হতে পানি শুকিয়ে যাবে। আমাকে শিখাইতে আইছো? তরকারি লুতা লুতা হইয়া যাইব। অন্যদিন হলে মিথিলা চুপ করে থাকতো, কিন্তু আজ আওয়াজ তুলল, আপনার পাতে তরকারি দিতে পারলেই তো হয়, তখন না হয় শক্ত না তুলতুলা দেখে নেবেন। শাহানা বেগম অসন্তুষ্ট হলেন। মিথিলার কথার প্রতিউত্তর করতে পারলেন না। কি বা বলবেন? কথাটা তো মিথিলা মিথ্যে বলেনি। শাশুড়িকে এই প্রথম সঠিকভাবে জবাব দিতে পেরে মিথিলার মন শান্ত হলো। সে আবারও রান্নার কাছে মন দিল। এহসানের বয়স এখন 1.5 বছর। আধো আধো কথা বলতে শিখেছে বাচ্চাটা। মা, বাবা, দাদা, দাদি বলতে পারে সে। মা বলে যখন ডাকে মিথিলার সব কষ্ট শেষ হয়ে যায়। মিথিলার সময় আগের মতোই কাটছিল। শুধু একটা বিষয় মিথিলার জীবনে পরিবর্তন হয়েছিল, তা হলো শাশুড়ির টানা কথার প্রত্যুত্তরে মিথিলা 1-2 কথা বলতে শুরু করলো। আম কাঁঠালের সিজন শুরু হলো। মিথিলা এই সিজনে নিজেকে গুটিয়ে রাখে, কেননা আম তার খুব পছন্দ। অথচ এ বাড়িতে সবার খাওয়ার শেষে মিথিলা আমের ভাগ পায়। শাহানা বেগম নিজেই দা নিয়ে হিসাব করে আম কাটে। সকলে মিলে বসে সেই আম খায়। মিথিলাকে দেয় শেষে। প্লেটের তলায় পড়ে থাকা আম দেখে খেতেও ইচ্ছে করে না তার। ইমনও কোনোদিন কিছু বলে না। মিথিলার ইচ্ছে করলে বাবার বাসায় গিয়ে খেয়ে আসে।
একদিন সকালে ঘুম থেকে উঠে মিথিলা দেখলো তার শাশুড়ি 7 থেকে 8 বছরের একজন মেয়েকে নিয়ে এসেছে। শাহানা বেগমের বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসে। মিথিলা প্রথম খুশি হয়েছিল, এহসানকে দেখাশোনা করার জন্য একজন সাথী এলো। মিথিলা ভেবেছিল মেয়েটাকে সে পড়াশোনা করিয়ে বড় করবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। মিথিলা মেয়েটার মাথায় হাত রাখলো। মেয়েটার মাথায় ছোট ছোট চুল ছিল, গায়ে ছিল ময়লা কাপড়, দুহাতে তিনটা তিনটা করে চুড়ি দিয়ে রেখেছে। মিথিলার থেকে মেয়েটাকে নিজের কাছে নিয়ে শাহানা বেগম বলল, ওর নাম সাদিয়া, ওরা আমি একেবারে নিয়ে আসছি, আমার সব কাজও করব। তুমি আমার কিছুই ধরবা না। মিথিলা অবাক হলো, নিচু স্বরে বলল, এসব কি বলছেন আম্মা? আমি আপনার কাজ না করলে কেমনে হবে? তোমার এখন জবান যেমনে চলে, কয়েকদিন পর তোমার পা ধরে থাকতে হইব। আমি ওইসব পারবো না, তোমার উপর আমার ভরসা নাই। বুড়া বয়সে এই মায়াই আমারে দেখবো। মিথিলা বলল, আমি আপনার একমাত্র ছেলের বউ, মানুষ নানান কথা বলবে তো। গরম দুধ বাটিতে ঢাললেন শাহানা বেগম। 4 টুকরো পাউরুটি হাতে নিয়ে সাদিয়ার সামনে রাখলেন। সাদিয়ার উদ্দেশ্যে বললেন, পুরোটা খাবি, ঘরে বিস্কুট, সানাসুর, নিমকি কোনো কিছুরই অভাব নেই, যখন যা ইচ্ছে নিয়ে খাবি। মিথিলার প্রশ্নের উত্তর দিল না শাহানা বেগম। ঘর থেকে বের হয়ে গেলেন। পরদিন সকালবেলা মিথিলা দৈনন্দিন কাজের মতো কাজ করছে। শাহানা বেগম সকালে ঘুম থেকে ওঠেন। আজ উঠলেন বেলা করে, চোখ খুলে বিছানায় পড়ে রইলেন। মিথিলার শ্বশুর শাশুড়ি দুজনই ডায়াবেটিসের রোগী। সকালবেলা রুটি বানাতে হয় তাদের জন্য। প্রতিদিন 9টা থেকে 10টা রুটি বানায় মিথিলা। নিজের জন্য ভাত রান্না করে সে। আজও রুটি বানিয়েছে সে। ঘরে রুটি নিয়ে প্রবেশ করতেই শাহানা বেগম বলে উঠলেন, সাদিয়ার ক্ষুধা লাগছে, রুটি দাও ওরে, খেয়ে আমার সাথে খেতে যাবে। মিথিলা হাসি মুখে ডাল নিয়ে রুটি খেতে দিল। মেয়েটা খাচ্ছে। অবাক করার বিষয় হলো মেয়েটা একসাথে 3টে রুটি খেয়ে 4 নাম্বার রুটিতে হাত দিয়েছে। এত ছোট মেয়ের খাওয়ার অবস্থা দেখে কথা হারিয়ে ফেললো মিথিলা। সে বারান্দায় দাঁড়িয়ে ডাকলো, এই সাদিয়া, আর খেও না, একটু পর ভাত খেও, আসো। সাদিয়া উঠে আসলো না, উল্টো শাহানা বেগমের কাছে নালিশের সুরে বলল, অন্যান্য আমারে খেতে দেয় না। শাহানা বেগম তেতে উঠলেন, গলা উঁচু করে বললেন, এই মায়াডারে বউটা আজই বাড়ি থেকে বের করে দিব। বউটা আমার সুখ দেখতে পারে না। মিথিলা কি ভেবে নিষেধ করেছিল শাহানা বেগম কি ভাবলো? রুটি খেয়ে ফেললে তারা খেত কি? মিথিলা কিছু বলল না। নতুন মেয়ের সামনে নিজেকে খারাপ বানাতে চায় না। কথিত আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। প্রায় 1 ঘন্টা পর শাহানা বেগম খেতে বসলেন। রুটি কম পেলেন। মিথিলাকে তখন ডেকে বললেন, রুটি খাইতে মন চাইলে বেশি কইরা বানাইবা। নিজে পেট ভরে খেয়ে 2টা রুটি কেমনে রাইখা দিলা? মিথিলা প্রতিবাদের সুরে উত্তর দিল, সকালে আমি ভাত খাই আম্মা, আপনি ভুলে গেলেন? রুটিতে নতুন মেয়েটা খেলো। ও আল্লাহ গো, তোমার পেটে এত হিংসা! মেয়েটাকে আনলাম একদিনই হয়নি, এখনই শুরু করছো? মিথিলা হাজার কথা বলেও শাহানা বেগমকে বিশ্বাস করাতে পারল না। নানান যুক্তি দাঁড় করিয়ে মিথিলাকে চুপ করিয়ে দিল। শাহানা বেগমের ব্যবহার দিন দিনে খারাপ হতে লাগলো। সাদিয়া ও মিথিলার সাথে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করলো। শাহানা বেগম যেভাবে ধমক দিয়ে কথা বলে সেভাবেই ধমক দিতে থাকলো। মিথিলা মাঝে মাঝে চুপ করে থাকে, আবার মাঝে মাঝে সাদিয়াকে 2-1টা কথা শুনিয়ে দেয়। কিছুদিন পর দুপুরবেলা মিথিলা রান্না করছিল। শাহানা বেগম আম কাঁঠাল নিয়ে বসলেন বারান্দায়। সাদিয়াকে পাশে বসালেন। বারান্দা পেরিয়েই রান্নাঘর। মিথিলা সেদিক দিয়ে আসা যাওয়া করে থাকে। এহসানকে দোলনায় শুয়ে দিয়ে রান্না করছে মিথিলা। শাহানা বেগম আম কেটে সাদিয়াকে খাওয়াচ্ছেন। মিথিলা ইতিমধ্যে 7-8 বারের মতো আসা যাওয়া করল। শাহানা বেগম একবারের জন্য মিথিলাকে খেতে বলল না, উল্টো মিথিলাকে দেখিয়ে দেখিয়ে সাদিয়ার হাতে আম দিয়ে বললেন, আমার কোনো মেয়ে নাই, তুই আমার মেয়ে, খা, বেশি বেশি খা। মিথিলার কেন যেন খুব কষ্ট লাগলো। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। সে বিড়বিড় করে বলল, আমাকে এত যত্ন করে কোনোদিনও খাওয়ার নাই আম্মা। আমাকে মেয়ে ভাবলে আজ আমাদের সম্পর্ক অন্যরকম থাকতো। আজকাল মিথিলা নিজের মধ্যে বেশ পরিবর্তন খেয়াল করলো। আগের মতো চোখের পানি ফেলে না সে। শাশুড়ির কটু কথাও হেসে উড়িয়ে দেয়, কেননা সে যতই কষ্ট পাবে তার শাশুড়ি ততই জ্বালাবে। এতদিনে বুঝতে পেরেছে সে, নরম তুলতুলে মেয়েদের সবাই পিষে দিতে চায়।
বিয়ের এত বছর পর মিথিলা বুঝতে পারল মিথিলাদের মতো মেয়েদের জীবন এত সহজভাবে চলতে থাকবে সেটা ভাবা বোকামি। শাহানা বেগমের আনা মেয়েটা ওনার মতোই সারাদিন মিথিলার সাথে থেকে তার দোষগুলো খুঁজে বের করবে। শাহানা বেগম বাড়িতে ফিরলে গড় করে সব বলবে। শাহানা বেগম কি আর তখন বসে থাকবে? মিথিলার দু চারটে কথা শুনিয়ে শান্তি পেলে। বিকেল বেলায় মিথিলা এহসানের সাথে খেলছিল, তখন ইমন বাসায় আসলো। এই সময়ে ইমনকে দেখে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না সে, আগের মতোই খেলতে লাগলো। ইমন একটি চিপসের প্যাকেট ও একটি ডাল ভাজার প্যাকেট বিছানার উপর রাখলো, কিন্তু কিছু বলল না। ও বাবা বলে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে আবার চলেও গেল। মিথিলা ভেবেছিল ইমন কিছু বলবে, ভালো মন্দ বিচার করার বয়স তো তার হয়েছে, আর কত ধৈর্য ধরবে মিথিলা ভেবে লম্বা নিঃশ্বাস ফেলল। মিথিলার প্রতিবেশী দেবরের বিয়ে হয়েছে বছর 6 মাস হবে। মেয়েটার নাম সেলিনা, ব্যবহার তার খুবই মিষ্টি, দেখা হলে ভাবি ভাবি বলে মুখ ভরে ডাকে। মেয়েটার সাথে কথা বলে মিথিলারও ভালো লাগে। শাহানা বেগম আর চোখে দেখে শুধু কিছু বলে না, সময় হলে যে সে কিছু বলবে সেটাও জানা মিথিলার। ইমন চলে যাওয়ার পর সেলিনা আসলো। মিথিলা দাঁড়িয়ে সেলিনাকে বসে নিজেও বসে পড়ল। শুরু হলো সাংসারিক আলাপ। বিবাহিতা নারীরা 3-4 জন একত্রিত হলেই খেজুরে আলাপ শুরু করে, যার মধ্যে অধিকাংশই সংসার অথবা স্বামী শাশুড়ি জাতীয় হয়। গল্প করার এক ফাঁকে সেলিনা ইতস্তত ভাবে বলল, আপনাকে একটা প্রশ্ন করি ভাবি। মিথিলা সরল মুখে বলল, হ্যাঁ বলো। বিয়ের পর কারণ ব্যতীত কি প্রতিদিন ফরজ গোসল করতে হয়? মিথিলা থমকে গেল। একটা সময় সেও এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিয়ের 1 মাস যেতে না যেতেই শাহানা বেগম সরাসরি বলেছিল, পড়ালেখা জানা মায়া হইয়াও এটা জানো না যে সকাল সকাল ফরজ গোসল করতে হয়? তোমার তো ভেজা কাপড় একদিনও নাড়তে দেখি নাই। মিথিলা লজ্জায় নিচু স্বরে বলেছিল, আমি রাতেই গোসল করে ফেলি আম্মা। শাহানা বেগম বিশ্বাস করেনি, উল্টো বলেছিল, পাক নাপাক কি বোঝো না নাকি? খবরদার, এই নাপাক শরীরে আমার ঘরেও ঢুকবা না। কারণ ছাড়া ফরজ গোসল করার কোনো মানেই হয় না। মিথিলা এই কথাটা সেদিন বলতে পারেনি। শ্বশুর প্রতিবেশীদের সামনে যা অসম্মানিত হয়েছিল সে, ঘরে এসে খুব কেঁদেছিল। এছাড়াও স্বামী স্ত্রী মিলনের সময়টায় শাহানা বেগম দরজা আটকে রাখার কারণ জিজ্ঞেস করত, জানালা দিয়ে উকি দিয়ে কি করছে দেখার চেষ্টা করত। বলে রাখা হোক, স্বামী স্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতি দেখার জন্য উনি উকি দিত না, বরঞ্চ ওনার মনে ভয় হতো যদি মিথিলা 1 কথা 2 কথা ফুসলিয়ে ইমনকে নিজের বশে এনে ফেলে। শাহানা বেগম এই ভয়টাই পেত। একদিন তো সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিল শাহানা বেগম। স্বামী স্ত্রীর মিলনের সময়ে এত জোরেই দরজায় পুরনো কাঠের দরজা আঘাত করে বসলো যে দরজার নব ভেঙে গেল। শাহানা বেগম দুজনকে সেই অবস্থায় দেখে কিছু না বলে চলে গেল। এলোমেলো অবস্থায় দুজনকে দেখে ফেলার কারণে মিথিলার ইচ্ছে করছিল মরে যেতে। ইমনও লজ্জায় সেদিন মূর্ছা গিয়েছিল, কিন্তু মাকে কিছুই বলল না। এখন মিথিলা ভয় পায় না, তবে একটা কাজ করে সে, যেহেতু তার শাশুড়ির ছেলে ও ছেলের বউয়ের ব্যক্তিগত বিষয় জানতেও আগ্রহী। মিথিলা শাহানা বেগমকে লজ্জায় ফেলতে ইচ্ছে করে শাশুড়ির উপস্থিতির আভাস পেয়ে সকালে ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে আসে। এতেই শাহানা বেগম শুধু মুখ ফুলিয়ে বসে থাকে। অতীতের কথা ভেবে অন্যমনস্ক হয়ে গিয়েছিল মিথিলা। সেলিনার ডাকে ধ্যান ভাঙে। সে হাসি মুখে উত্তর দিল, তা করতে যাব কেন বোকামে? আমার শাশুড়ি তো বলে করতে। মিথিলা বর্তমানে যেই কাজটা করে সেই বুদ্ধি দিল। মিথিলা সঠিক ভুল ভাবল না, তার ভাবনায় একটাই চিন্তা ছিল, তা হলো মিথিলার মতো এত নরকের জীবন যেন কেউ পার না করে। সেলিনার সাথে গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। ঘরে বিস্কুট চানাচুর ছিল, মিথিলা গত সপ্তাহে বাবা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল, সেগুলোই সেলিনার সামনে দিয়েছিল। শাহানা বেগম সাদিয়াকে নিয়ে পৌরসভায় গিয়েছিল সাদিয়ার জন্ম নিবন্ধন তৈরি করতে। মজার বিষয় হলো পিতার নামের জায়গায় ইমন ও মিথিলার নাম উনি দিল। সেলিনা থাকা অবস্থায় শাহানা বেগম চলে এলো। প্লেটে বিস্কুট চানাচুর দেখে জিজ্ঞেস করলো, এগুলো কই থেকে আনছো বউ? মিথিলা স্বাভাবিক সুরে উত্তর দিল, বাবার বাসা থেকে। শাহানা বেগম মুখ বাঁকিয়ে নিল ঠিকই, কিন্তু পর মুহূর্তে সাদিয়ার উদ্দেশ্যে বলল,
এত বিস্কুট সেলিনা একলা শেষ করতে পারবো না, নষ্ট কইরা লাভ নাই। এই সাদিয়া, তুইও গিয়া খা যা। মিথিলা অবাক হলো। সাদিয়া এসে দু হাতে 4টা বিস্কুট নিয়ে খেতে বসে পড়ল। সেলিনা লজ্জা পেল নাকি বিভ্রান্ত হলো বোধগম্য হলো না। মিথিলার থেকে বিদায় নিয়ে চলে গেল। অবশিষ্ট চানাচুর ও বিস্কুট খেয়েও সাদিয়ার পেট ভরল না। সে শাহানা বেগমের কাছে গিয়ে আরো খাবার চাইল। মিথিলা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। শাহানা বেগম তখন এসে রাগান্বিত স্বরে বলল, একটু খাওয়ানি তো চাইছিল, তোমার কলিজাটা তো চাই নাই। মুখের সামনে থেকে খাওন কেমনে কায়রা নিলা? মিথিলা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো খেতে না করি নাই, ও তো সব খেয়েই গেল। মুখের ওপর কথা শুনে থতমত খেয়ে গেল শাহানা বেগম। কথা ঘোরানোর জন্য বলল, আরো বিস্কুট থাকলে দাও। মিথিলা জবাব দিল, আমার বাপের বাড়ি থেকে আনা কিছুই ও পাবে না। তাছাড়া এইগুলো এহসানের জন্য, আব্বু আসার সময় কিনে দিছে। শাহানা বেগম রাগে কটমট করে নিজেই মিথিলার ঘরে প্রবেশ করলো। বিস্কুটের বয়াম থেকে 4-5টা তুলে নিয়ে বয়াম জমিনে আছড়ে ফেলে চলে গেল। যাওয়ার সময় বলল, আমার স্বামী কামাই খাও, আর এই মাইয়ারে বাপের বাড়ি 2টা বিস্কুট দিতে পারো না? আজ তোমার শ্বশুর আসু, একটা বিহিত কর্মই। মিথিলার ইচ্ছে করছিল শাশুড়ির হাত থেকে খাবারগুলো কেড়ে নিতে, কিন্তু তা করল না। কেননা সে তো শাহানা বেগম হতে চায় না, মিথিলাই থাকতে চায়, তবে নতুন রূপে। কিছুদিন পর শাহানা বেগম সকালে উঠে চিৎকার চেঁচামেচি করছে। মিথিলা রান্না করছিল। সব ফিরে এসে দেখলো শাশুড়ি বলছে, ঘরের সব খাওন কে খাইয়া ফেলে? কালই তো এতগুলো বিস্কুট আনলাম চা দিয়া খাওনের লাইগা, আজ দেখি মাত্র 6টা বিস্কুট আছে। মিথিলার কেন যেন মনে হচ্ছে তার ওপর দোষ আরোপ করা হবে। তাই সে বলল, সাদিয়াকে জিজ্ঞেস করেন আম্মা, ওই দিন চিড়া ভাজা চুরি করে খাওয়ার সময় আমি দেখে ফেলেছিলাম। ওই বউ, মিসা দোষ দিবা না। এইটুকু মাইয়া রাক্ষস নাকি যে সব বিস্কুট খাইয়া ফেলবো? মিথিলা উত্তর দেওয়ার আগেই তার শ্বশুর বাড়ি ফিরে আসে। গায়ের পাঞ্জাবি খুলে পকেটে হাত দিয়ে বলতে শুরু করে, গতকাল আমার কাছে 500 টাকার একটা নোট ছিল। মাগরিবের সময় মসজিদের দান বক্সে টাকা দেওয়ার সময় ভাঙতি করছিলাম। সন্ধ্যার পর মোট 2 কাপ চা খাইছিলাম। 2টা 200 টাকার নোট, 50 টাকার নোট, আর বাকি 10 টাকা ছিল 4টা। আজ রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি 200 টাকা 50 টাকার নোট আছে, কিন্তু ভাঙতি টাকাগুলো নাই। ওই মনে মা, তুমি নিছিলা টাকা? শাহানা বেগমের এমনিতেই মাথায় রাগ ছিল। উনি দিলেন মিথিলার শ্বশুরকে ধমক, রাইতে কি সিনেমা দেখবার যাইতাম যে আপনার পকেট থেকে টাকা চুরি করবাম? খুঁজা দেখেন, পাইয়া যাইবেন। শ্বশুর শাশুড়ির কথোপকথনের মাঝে মিথিলা লক্ষ্য করল সাদিয়া চুপ করে এক কোণায় দাঁড়িয়ে আছে। মিথিলা যা বোঝার বুঝে গেল। সে শাহানা বেগমের ঘরে ঢুকে সাদিয়ার জিনিসপত্রে হাত দিল। এদিকে শাহানা বেগম চিল্লিয়ে যাচ্ছে, সাদিয়ার কাপড় হাতাও কেন? ও কি চুরি করছে? মায়াডারে বাড়ি আনার পর থেকে বউটা দেখতে পারে না। মিথিলা বিশেষ কিছু পেল না, তবে তার ঘরের ক্লিপ ব্রেসলেট ঠিকই পেল। মিথিলার হাতে সেগুলো দেখার পর শাহানা বেগম বলল, তুমি নাকি দিছো? মিথিলা বলল, না। ইতিমধ্যে ইমনের ঘুম ভাঙল। বাইরের শোরগোল শুনে ছেলেকে কোলে নিয়ে এসে এসব দেখে বলল, ওর স্কুল ব্যাগে দেখো গো মিথিলা। আমার 5 টাকার একটা কয়েনও জায়গা মতো নেই। ও যে নেয় আমি দেখেছি। মিথিলা তাই করলো। ব্যাগে হাত দিয়ে শ্বশুরের সব টাকা বের করলো। শাহানা বেগম ঝি বলে বেধম পিটালো সাদিয়াকে। সকলে বুঝতে পারল সকল চুরির পেছনে ওরই হাত রয়েছে। মিথিলা শাশুড়িকে থামালো না, বরং শুনিয়ে শুনিয়ে বলল, পরের জন্য গর্ত খুলে নিজেরই সেই গর্তে পড়তে হয় মা। আপনি আমার ক্ষতি করার জন্য মেয়েটাকে বাড়িয়ে নিয়ে নিজের সম্পত্তি ধ্বংস করলেন। শাহানা বেগমের আনা মেয়েটা চলে গিয়েও গেল না। এবারের মতো ক্ষমা করে দিলেন শাহানা বেগম। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া কিছুই করতে পারল না। তবে মিথিলার জীবনে স্বামীর সুখ চলে আসলো। এমনটা কিভাবে যেন পাল্টে গেল। শাহানা বেগম এখন একদিকে কথা শুনিয়ে চলে গেলে ইমন অপরদিকে এসে মিথিলাকে সান্ত্বনা দিতে শুরু করতে থাকলো। মিথিলার মনে হলো এ বুঝি সুখের মুখ দেখা হবে তার। ইমন তখনও বেকার, চাকরি করার ধৈর্য নেই। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন পড়ে।
শাহানা বেগম ও তার স্বামী বেঁচে থাকা অবস্থায় ইমনকে ব্যবসা করার জন্য টাকা দেবে না। মিথিলাও এই সময় বাবা বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনবে না। ইমন আজ ভালো আছে, টাকা পেলে যদি আগামীকালই আগের মতো হয়ে যায়, শেষে তো মিথিলার এপারেও কিছু থাকবে না, ওই পারেও কিছু থাকবে না। মিথিলা পড়াশোনায় ভালো ছিল, সে ভাবতো নিজেই কিছু করবে। এভাবে তো আর চলবে না। এহসানও বড় হচ্ছে, এখনই আধো আধো বলিতে এটা সেটার আবদার করে। ইমনের কাছে তো টাকা নেই, সে চাইলেও সন্তানের আবদার পূরণ করতে পারে না। মিথিলা আশেপাশের কিন্ডার গার্ডেন, স্কুলে ও মাদ্রাসায় চাকরি খুঁজতে লাগলো। একটা সময় চাকরি পেয়ে গেল। কিন্ডার গার্ডেন থেকে মাদ্রাসার চাকরি সঠিক মনে হলো। মাত্র 3000 বেতনে সে চাকরি করা শুরু করলো। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস করতে থাকলো মিথিলা। এই সময়টাতে এহসানকে নিজের কাছেই রেখে দেয়, ছেলেকে কোলে নিয়ে ক্লাস করায়। মিথিলার চাকরির কথা শুনে মনে প্রশ্ন আসলো না যে শাহানা বেগম এত সহজেই মিথিলার চাকরি করা মেনে নেবে। উত্তর বলা হোক। ফজর নামাজের পর মিথিলা সারাদিনের রান্না ও সংসারের টুকটাক কাজ করে মাদ্রাসায় যায়। কাজ যেহেতু হয়ে যায়, এতে শাহানা বেগম কিছু বলার সুযোগ পায় না। মিথিলার দিনকাল এভাবেই অতিবাহিত হতে লাগলো। চাকরি করার পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রী প্রাইভেট পড়াতে শুরু করলো। এতে করে মাসে 6 থেকে 7,000 টাকা চলে আসতো। মিথিলা প্রথম বেতন পেয়ে মিথিলা তার বাবা, নানা ও শ্বশুরের জন্য লুঙ্গি কিনে আনলো, শাশুড়ির জন্য গজ কাপড় কিনলো। পরের মাসে সাদিয়ার জন্য গোল জামা ও এহসানের জন্য কাপড় কিনলো। মিথিলা ভেবেছিল শাহানা বেগম কাপড় পেয়ে খুশি হবেন, কিন্তু না, শাহানা বেগম মুখ ফুলিয়ে রাখলেন। মিথিলা তৃপ্তি তখন পেল যখন শুনতে পেল তার নানা খুশিতে চোখ ভিজে গেছে। পরের দিনই নাকি ওই লুঙ্গি পরে নামাজ পড়েছে, আর মিথিলার বাবা নাকি লুঙ্গি দেখে খুব খুশি হয়েছে। মিথিলা এইটুকুতেই শান্তি পেল। ইমনের জন্য পাঞ্জাবি কিনতে চেয়েছিল মিথিলা, কিন্তু ইমন নিষেধ করে দিল। সে বলল, বিয়ের পর শখ করে হলেও তোমাকে কিছু কিনে দিতে পারিনি, এই টাকাগুলো দিয়ে তোমার শখ পূরণ করো। মিথিলার মন তবুও মানেনি। সে ভেবে নিল ইমনের প্রয়োজনীয় জিনিসটাই সে একদিন না একদিন কিনে দেবে। মিথিলার জীবন ভালোই চলছিল। শাহানা বেগম আগের মতোই নতুন করে মিথিলার পিছু লাগার কারণ খুঁজে পেল। সকালবেলা মিথিলা রান্না করে রেখে যায়, সেই খাবার নাকি উনি খেতে পারে না, তাই মিথিলাকে দুপুরের খাবার রান্না করতে নিষেধ করে দিল। কয়েকদিন শাহানা বেগম রান্না করলেও পরবর্তীতে মিথিলা দুপুরে আসলে দুনিয়ার কথা বলতে শুরু করলো। আমার বয়স হইছে, কত আর কাজকর্ম, সারাদিন কাজ করতে করতে শরীরটা ভেঙে আসে। দুপুরে মাছ আনলে কাটন লাগে, আবার রান্নাও করণ লাগে। আমি তো কামের বেটি, বউ রাজরানীর মতো চাকরি কইরা খাইব, আর আমি কামলা দিব। মিথিলা লম্বা নিঃশ্বাস ফেলে পরদিন রান্না করে গেল, এসে দেখে সেই খাবার এভাবেই পড়ে আছে। শাহানা বেগম যেগুলো রান্না করেছেন সেগুলোই খাচ্ছে। কোনোদিন তো খাবার ফেলে দিত শাহানা বেগম। মিথিলা বুঝতে পারল তার চাকরি এত অশান্তির কারণ। একদিন তো ভাবে সে চাকরিটাই ছেড়েই দেবে। পর মুহূর্তে ইমন তাকে বোঝায় চাকরি না ছাড়তে। শাশুড়ি সারা জীবনে বলে আছে এবং বলবেই, তুমি চাকরি ছেড়ো না। এভাবেই সময় যেতে লাগলো। শাহানা বেগম কাগজে কলমে সাদিয়াকে নিয়ে আসলো। সাদিয়াও এ বাড়িতে সারা জীবনের জন্য থাকতে শুরু করলো। এহসানের বয়স এখন 3 বছর, কথা বলতে পারে। মিথিলা এখন আর সাথে নিয়ে যায় না, বাড়িতে রেখে যায়। মিথিলার শ্বশুরের আদেশ ছিল নাতিকে যেন বাড়িতেই রেখে যায়। মিথিলার সাংসারিক জীবনে আরেকটি তথ্য দেয়া হয়নি। এহসানের জন্মের আগে ও পরে কখনো মিথিলাকে বাবার বাড়ি একদিনের বেশি থাকতে দেয়নি। এহসান হওয়ার আগের কারণ হলো ছেলের বউ থাকতেও শাহানা বেগম কাজ করতে পারবে না। এমনও হয়েছে আগের দিন মিথিলা বাবার বাসায় গেলে পরদিনই শাহানা বেগম অসুস্থ হয়ে পড়তো। কখনো মাথা ঘোরাচ্ছে বলে বিছানায় পড়ে থাকতো, আবার কখনো শরীর ব্যথার কথা বলে বসে থাকতো। এহসান হওয়ার পর মিথিলার বাবা বাড়ি নিয়ে কারণ দাঁড়ালো মিথিলার শ্বশুর শাশুড়ির মনে হলো বাবার বাড়ি গেলেই তাদের নাতনি নানা নানির পাগল হয়ে যাবে, দাদা দাদিকে কম চিনবে। মিথিলা কত বোঝালো নানা নানির ভালোবাসাই আলাদা, বাবা বাড়ির সারা জীবন পড়ে থাকলেও রক্ত রক্তকেই চিনবে, কিন্তু তারা মানেনি। মিথিলা আগের দিন বিকেলে গেলে পরের দিন বিকেলে চলে আসে। এখন তো মিথিলা চাকরি করে, এখন চাইলেও বাবা বাড়ি যেতে পারবে না। মিথিলার শ্বশুর বাড়ির এলাকা নিচু এলাকা। বর্ষাকালে বাড়ির চারিপাশের ডোবাগুলো ভরে যায়।
কিন্তু বাড়ি পর্যন্ত পানি আসতে পারে না। এবারের বর্ষাকাল মিথিলার জন্য কাল হয়ে এলো। টানা 3 দিন ধরে বৃষ্টি হলো, বাড়ির চারিপাশের ডোবাগুলো ভরে গেল। চতুর্থ দিনের মাথায় বাড়িতেও পানি উঠল। শুধু মিথিলার শ্বশুর বাড়িতে নয়, পুরো এলাকা পানিতে ডুবে গেল। সকালে ঘুম থেকে উঠে দ্বার খুলতে একটি বড় ঢেউ এসে শাহানা বেগমকে ফেলে দিল। ও মা গো বলে যখন আত্মচিৎকার করলো, মিথিলার ঘুম তখন ভাঙলো। দরজা খুলে পানি দেখে দিশেহারা হয়ে গেল মিথিলা। এহসানকে কোলে তুলে কান্না করতে থাকলো। এদিকে কয়েক মিনিটের মধ্যে হাঁটু সমান পানি উঠে গেল। সারা এলাকায় হাহাকার অবস্থা। এমন পানি কেউ কখনো দেখেনি। বাড়ি ছেড়ে তো চলে যাওয়ার সম্ভব না। মিথিলা ভেবে নিল এহসানকে তার বাবার বাসায় রেখে আসবে। মিথিলার বাবার বাড়ি 3 তলা বিশিষ্ট, সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই। যেমন ভাবনা তেমন কাজই করলো মিথিলা। ছেলেকে ইমনের কাঁধে চড়িয়ে বলল, আমাদের জান আপনার কাছে দিয়ে দিলাম, ওকে সাবধানে দিয়ে আসেন। ইমন চলে যাওয়ার সময় বলল, আব্বা আমারে দেখে রাখো, অবস্থা খারাপ হইলে ওনাদেরও রাইখা আসমো। ইমন চলে যেতেই মিথিলা কাজে নেমে পড়ল। ওয়ার্ড্রবের সকল কাপড় বস্তায় ভরে উঁচু জায়গায় রাখলো। রিফ্রিজারের নিচে টি টেবিল সেট করে দিল। শাহানা বেগম মাথায় হাত রেখে আহজারি করে যাচ্ছেন। উনি সাদিয়ার কথা চিন্তা করছেন। এ পানিতে মেয়েটার কি হবে? মিথিলা একবার বলতে চেয়েছিল এহসানের সাথে চলে যেতে। পর মুহূর্তে সাদিয়ার স্বভাবের কথা মনে পড়ল। শ্বশুর বাড়িতে ইমনেরও একটা সম্মান আছে। সাদিয়া কিছু চুরি করলে ইমনেরই সম্মানই কমবে। শাহানা বেগম সাদিয়াকে তার মায়ের কাছে রেখে আসলো। বলা বাহুল্য, সাদিয়ার মা আছে কিন্তু বাবা নেই। দুবেলা অনাহারেও একবেলা খেয়ে মহিলা পড়ে থাকে। মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার সামর্থ্য নেই। শাহানা বেগম মেয়েটার কষ্ট দেখে নিজের সাথে নিয়ে আসলো। সাদিয়ার বাবাকে নিয়ে কখনো প্রশ্ন করলে সাদিয়ার মা একবার উত্তর দিল সাদিয়ার বাবা বেঁচে নেই, আরেকবার উত্তর দিল সাদিয়ার বাবা নাকি 3 মাসের পেটে রেখে চলে গেছে। মিথিলা একটা কথাও বিশ্বাস করল না। সাদিয়ার মা মাঝে মাঝে বাড়িতে আসে। মেয়েকে দেখতে আসার বাহানায় এক থালি ভাত খায়। খাওয়া নিয়ে মিথিলার সমস্যা নেই। মহিলাটা খাওয়ার পর ভদ্রতার খাতিরে প্লেট বাটিও গুছিয়ে রাখে না, এমনকি মেয়েকেও গোছাতে বলে না। মিথিলা এসে প্লেট বাটি পরিষ্কার করে। সাদিয়ার মা তখন বলতো, সাদিয়া, এখন আপনার মেয়ে, কাপড় চোপড় পরিয়ে বোতলের মতো সাজিয়ে রাখবেন, ঠিক আপনার ছেলের মতো। ভাবি, আপনার কি কষ্ট হচ্ছে? মিথিলা ভদ্রতার খাতিরে না বলতো, কিন্তু পরের বার থেকে সাবধান হয়ে গেল। সাদিয়ার মা বাড়িতে আসলে কাজের বাহানায় ব্যস্ত থাকতো। শাহানা বেগম সাদিয়াকে মায়ের কাছে রেখে আসলো। পানি তখন কোমর সমেত। ইমন এহসানকে রেখে চলে আসলো। মিথিলা দেখে তখন বলল, তুমি আসতে গেলে কেন? ইমন উত্তর দিল, বউকে ফেলে নিজে আরাম করার মতো কাপুরুষতা ছেড়ে দিয়েছি। বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথে। মিথিলা কিছু বলল না। ইমন ভালো হয়ে গেলেই ভালো। বিকেল পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো নাম নিল না, এমনকি বাড়লও না। এহসান এখনো ছোট, মিথিলাকে ছাড়া এক রাত্রিও থাকতে পারে না। ইমন সিদ্ধান্ত নিল মিথিলাকে বাবার বাড়ি পাঠিয়ে দেবে। মিথিলা শুনে না করলো, কিন্তু ইমন মানল না। মিথিলাকে জোর করে পাঠিয়ে দিল। মিথিলা রাত কিভাবে পার করলো সেই জানে। পানি ওঠার কারণে রান্না বন্ধ। 3 জন মানুষ অনাহারে আছে। সকাল হতে মিথিলা রান্না করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘরে শুকনো খাবার ছিল। মিথিলার শ্বশুর ও শাশুড়ির ডায়াবেটিস আছে। শুকনো খাবার খেয়ে তারা দুর্বল হয়ে পড়ল। মিথিলা পৌঁছালো সকাল 8টায়। পানি দিয়ে আসতে সময় নিল 1 ঘন্টা। বাড়িতে এসে 3 জনকে খাবার পরিবেশন করে আবারও বাবার বাড়ি চলে আসলো। পানি থাকলো পুরো 1 সপ্তাহ। মিথিলা এই কয়েকদিন সকালে শ্বশুর বাড়ি আসতো আর বিকেলে ছেলের জন্য চলে যেত। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ঘর বাড়ি পরিষ্কার করতে থাকলো নিজেই। এর মধ্যে সাদিয়ার মা মেয়েকে নিয়ে আসলো। শাহানা বেগম ভেবেছিল সাদিয়ার মা কাজকর্মে সাহায্য করবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে 10 মিনিটের মধ্যেই চলে গেল। এবারে কিছু খেলো না। কেন খেলো না বুঝে আসলো তো। বাড়ির চারিপাশের পরিবেশ মোটামুটি ঠিক করে এহসানকে বাড়িতে নিয়ে আসলো মিথিলা। যথারীতি মাদ্রাসায় যাওয়া শুরু করলো। শাহানা বেগমের ঘরের কাজ কিছু বাকি ছিল। মিথিলা করতে চাইলে শাহানা বেগম কাজ করতে দিল না। তুমি মাদ্রাসায় যাও, অনেকদিন বাধা করছো, পরে বেতন কাইটা দিব।
শাশুড়ির এতদিন পর সুবুদ্ধি হওয়া দেখে মিথিলা খুশি মনে চলে গেল, কিন্তু বিপত্তি ঘটল যখন মিথিলা বাড়ি এসে শুনল সাদিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবনায় ভালো কিছুর পরিবর্তে খারাপটাই বেশি আসলো, যার মধ্যে একটি ভাবনা হলো সাদিয়াকে কেউ যদি ধরে নিয়ে মেরে ফেলে তবে তাদের উপরই তো দোষ আসবে। টাকার জন্য সাদিয়ার মা পুলিশ কেস করবে, তখন মিথিলাদের কি হবে? মিথিলা মাদ্রাসা থেকে আসার 1-1.5 ঘন্টার মধ্যে সাদিয়ার মা সাদিয়াকে নিয়ে আসলো। মহিলার চোখ মুখ তখন দেখার মতো ছিল। পারলে মিথিলাদের এক একজনকে মেরে তক্তা বানিয়ে দিত। বাড়িতে ঢুকেই প্রথমে শাহানা বেগমের দিকে আঙুল তুলল সাদিয়ার মা। আমার মাইয়া ভাইকে গেলো কেন? আপনি এইটুকু মাইয়ারে দিয়ে সব কাজ করান, এই জন্য সাদিয়ারে আনছিলেন। এই পচা কাদর নাকি তারে দিয়া পরিষ্কার করতে চাইছিলেন, মাইয়া না করে দিয়েছে বলে মারলেন। কেমন মানুষ আপনি? শাহানা বেগম মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তিনি বিষয়টা বোঝার চেষ্টা করতে লাগলেন। সাদিয়াকে মাথায় তুলে রেখেছিলেন তিনি। মেয়েটা মিথ্যে বলে এভাবে প্রতিদান দিল। মিথিলা শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, সব কাজ আমি করলাম, সাদিয়াকে কখন পরিষ্কার করতে বললেন? শাহানা বেগম মিথিলার কথার তালে তাল মিলিয়ে বললেন, বউ তো ঠিকই কইল, এত ভারী কাম কি তোমার মাইয়া করতে পারবো? ওই তো শুইয়া বইয়ের ঘরে টিভি দেখতেছিল, আমি কাজ করতে করতে শেষ একবারে আইসা উকিয়েও দিল না। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টিভি দেখতেছে, তাই বইয়ের ঘরে নিয়ে বলছিলাম টিভি না দেখা সিদ্ধ আলু ছিলে দিতে, দিল না তো, বাড়ি থেকে চলে গেল। এই বউ কত, ওরে আমি কি ভারী কাজ করতে বলছি? মিথিলা সায় দিল, বলল, না আম্মা। সাদিয়ার মা সাদিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে, তোর দাদি সত্যি কইছে? সাদিয়ার এইটুকুন মুখখানা দেখে মিথিলা বুঝতে পারল যে সে মিথ্যে বলছে। এবার তার সাহস হলো। মিথিলা জানালো সেদিনের ঘটনা, যেদিন তার শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে ঢাকা গিয়েছিল। সেদিন এহসানেরও অনেক জ্বর ছিল। সকাল 10টা বাজতে চলল, কিন্তু মিথিলা একটা কাজও করতে পারল না। এদিকে ঘরের থালা বাসন হাঁড়ি পাতিল এলোমেলো অবস্থায় ছিল। এহসানকে রেখে সে বিছানা ছেড়ে উঠতে পারল না 1 মিনিটের জন্য। ইমন সকালের নাস্তা বাহির থেকে আনতে গিয়েছিল। শাহানা বেগম বাড়িতে না থাকলে সাদিয়াই এবাড়ির রাজা, সাদিয়াই এবাড়ির রানী। নিজের স্বাধীন মোতাবেক চলাফেরা করে সে। শাহানা বেগম এই ক্ষমতা দিয়ে রেখেছে সাদিয়াকে। মিথিলা সেদিন বলেছিল হাড়ি পাতিলগুলো কলপারে রেখে আসার জন্য, আরো বলেছিল পাশের বাড়ির খালাকে খবর দেওয়ার জন্য যেন আজ কাজগুলো করে দিয়ে যায়, বিনিময়ে টাকা দেবে। সাদিয়া কথা শুনল না। এহসানকে ঘুম পাড়িয়ে মিথিলা ঘর থেকে বের হয়ে থালা বাসন সেভাবেই পড়ে থাকতে দেখে নিজেই খালাকে ডাকতে চলে গেল। সাদিয়াকে 1000বার ডাকলেও সাড়া পেল না। সাদিয়া বাড়ি ছেড়ে চলে গেল। সেদিন ভাগ্য মিথিলার সহায় ছিল। পথিমধ্যে মিথিলার খালা শাশুড়ি সাদিয়াকে ধরে নিয়ে আসলো। মিথিলা আলাপ আলোচনায় সত্যটা বলল। খালা উল্টো মিথিলাকে জানালো, সাদিয়া বলেছে মিথিলা নাকি থালা বাসন ধুয়ে মুছে দিতে বলেছে। মিথিলা সেদিন খালাকে ইমনকে দিয়ে প্রমাণ দিল। মিথিলা আজ সেই কথাটা সাদিয়ার মাকে জানালো। শাহানা বেগম অবশ্য সেদিন কিছু বলেনি, কিন্তু আজ চুপ থাকলো না, বলল, তোমার মায়ারে সব দিছি, 2 ঈদে দুইটা কইরা 4টা জামা কিনে দিছি, জুতা ঘড়ি সহ সব সাজগোজার জিনিস কিনা দিছি। আর কি করতাম তোমার মায়ারে? এই মায়ার স্বভাবই ভালো না, নয়তো আমার নামে মিথ্যা কথা কেমনে কয়? 1-2 কথাতে সিদ্ধান্ত হলো সাদিয়া চলে যাবে। এখানে থাকলে শাহানা বেগম তাকে মেরে ফেলবে এমন অভিযোগ উঠল। মিথিলা আটকাল না, সে খুশি হলো। সাদিয়ার প্রতি শাহানা বেগমের ভালোবাসা হয়তো শত অপরাধ করলেও কমবে না। তিনি খুব চেষ্টা করলেন সাদিয়াকে আটকাতে। সাদিয়া তখন তার মাকে জানালো, আমার এখানে রাইখা গেলে আমার পালাইয়া যামু, এবার তোমার কাছে যামু না, 2 চোখ যেদিকে যাইবো ওইদিকে চলে যামু। 8 বছরের একজন ছোট্ট বাচ্চার মুখে কথাটা শুনে মিথিলা কঠিন সিদ্ধান্ত নিল। শাহানা বেগমের অনুমতিও নিল না। সাদিয়ার জিনিসপত্র গাড়ি পট্টা বেঁধে বাড়ি থেকে বের করে দিল। অবশ্য এবার শাহানা বেগমের কথা না বলার পেছনে মিথিলার শ্বশুরের হাত রয়েছে। ভদ্রলোক ছিটছিটে স্বভাবের, নিজের ছেলেও নাতনি ছাড়া
অন্য বাচ্চাদের দেখতে পারে না। তাছাড়া অন্যের খাওয়া দেখতে পারে না উনি। সাদিয়াকে নিজের পাশে বসিয়ে শাহানা বেগমের খাইয়ে দেওয়া পছন্দ হয় না তার। সাদিয়া এবার সত্যি সত্যি চলে গেল। মিথিলাও লম্বা নিঃশ্বাস ফেল। আপদ চলে যাওয়ার পরও বিপদ রয়ে গেল মিথিলার জীবনে। সেই বিপদটা আর কেউ নয়, শাহানা বেগম নিজেই। সাদিয়া চলে যাওয়ার পেছনে সম্পূর্ণ দোষ পড়ল মিথিলার ঘাড়ের ওপর। মিথিলা হাজার বোঝালেও বুঝল না তার শাশুড়ি। এদিকে মিথিলার চাকরির বয়স 1 বছর হতে চলল। সে নিজের জন্য একটি স্মার্টফোন কিনল, ছেলেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল। মিথিলার এইটুকু জীবনে বিলাসিতা জীবন বলে আখ্যায়িত করল শাহানা বেগম। চাকরির জীবন বিষাদ করে তুলল। মিথিলা উপায়ন্তর না পেয়ে চাকরিটাও ছেড়ে দিল, কিন্তু প্রাইভেট পড়ানো চলতে থাকলো। এহসানের বয়স 4 বছর হতে চলল। মিথিলা ঘরে বসে ছেলেকে যতটুকু সময় পেল পড়াশোনা শেখাতে শুরু করলো। আজকাল শাহানা বেগমের কথার ধার ধারে না মিথিলা। ইমনও ফুল সাপোর্ট করে তাকে। সে এখন একটি গার্মেন্টসে চাকরি করে। মিথিলার জীবন সুখ আর সুখ। একদিন দুপুরবেলা শাহানা বেগম মিথিলাকে ডাকলেন। ওনার হাতে 1000 টাকার বান্ডিল। মিথিলা কখনো শ্বশুর বাড়িতে এসে এত টাকা একসাথে দেখেনি, দেখবে বা কিভাবে। মিথিলার শ্বশুর অল্প টাকা গোনার সময় ভুল করে মিথিলা ঘরে ঢুকে গেলে পিছনে ফিরে যায়, নয়তো টাকা লুকিয়ে ফেলে। মিথিলা তাই টাকার কথা উঠলে দূরে দূরে থাকে। শাহানা বেগম মিথিলাকে বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, বউ 12,000 টাকা আলাদা করো তো। মিথিলা জানতে চাইল কেন, কিন্তু শাহানা বেগম উত্তর দিল না। বিকেলে কোনো কিছু না বলে শাহানা বেগম ওনার বাবার বাড়ি চলে গেল। মিথিলা শাহানা বেগমের এহেন কাজে অভ্যস্ত। কাউকে কিছু না বলে যেখানে ইচ্ছে সেখানেই চলে যায়। এভাবে মিথিলার জীবন চলতে লাগলো। কিছুদিন পর মিথিলা বেশ অসুস্থ হয়ে পড়ল। শরীর জ্বালা পোড়া, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করলো। মিথিলা ভেবেছিল সে দ্বিতীয়বারের জন্য হয়তো মা হবে, কিন্তু না। অল্প কয়েকদিনের মধ্যে মিথিলা বিছানায় পড়ে গেল। ডাক্তার দেখিয়েও তার সমস্যার সমাধান হলো না। এখন ইমনকেও সহ্য হয় না মিথিলার। কোনো কারণ ছাড়াই চিল্লানো শুরু করে ইমনের ওপর। সবকিছু অসহ্য লাগে মিথিলার। এহসানকেও দূরে দূরে রাখে। এই সময় শাহানা বেগম ভালো দাদির দায়িত্ব পালন করা শুরু করলো। এহসানের খাওয়া, গোসল থেকে শুরু করে দিনের বেশি সময় নাতির সাথেই কাটানো শুরু করলো। ইমনের সাথেও ভালো ব্যবহার শুরু করলো। যেমন মাসের খরচ থেকে এক্সট্রা টাকা দিতে থাকলো ছেলেকে। ছেলের পছন্দের খাবার রান্না করে সামনে বসিয়ে খাওয়ানো। মিথিলার এখন এসব দেখার সময় হয় না। তার কিছুই ভালো লাগে না। মিথিলার অসুস্থতার জন্য তাকে বাবা বাড়ি নিয়ে আসলো ইমন। শাহানা বেগম এহসানকে নিজের কাছেই রেখে দিল। ইমনকে যাওয়ার সময় বলল, বউয়ের অসুখ, নিজেকে সামলাতে পারে না, ছেলেকে সামলাইবো কেমনে? তুই বরং বউরে রেখে চলে আয়, দাদা ভাইকে আমি একা সামলাতে পারবো না। মিথিলার নিষেধ করারও শক্তি রইল না। এহসানকে রেখে বাবার বাড়ি চলে গেল। ইমন ছেলের জন্য মিথিলাকে রেখে চলে গেল। নিজের ঘরে শুয়েছিল মিথিলা। মিথিলার মা মেয়ের জন্য ঝাল ঝাল ডালের বড়া বানাচ্ছেন। মিথিলার শরীর এতটাই দুর্বল হতে থাকলো, 1 গ্লাস পানি নিজের হাতে নিয়ে পান করবে সেই শক্তিও পেত না। মিথিলাকে দেখতে তাদের একজন ভাড়াটিয়া মহিলা এলো। মিথিলার করুণ অবস্থা দেখে মিথিলার মাকে বলল, ভাবি, মিথিলাকে ভালো কবিরাজ দেখান, ওকে দেখে মনে হচ্ছে কেউ কালো জাদু করেছে। মিথিলার অসুস্থতা বেড়ে যাচ্ছিল দেখে তার মা একজন হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর মিথিলার সমস্যা শুনে কিছু পড়লেন, সময় নিয়ে জানালেন মিথিলার উপর কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে জানালেন না। এমনটা হয়ে থাকে যে কালো জাদু করে তার নাম জানানো হয় না। মিথিলার মা জিজ্ঞেস করেছিল কি দিয়ে করা হয়েছে এবং কোথায় করা হয়েছে। উত্তরে বলল, মিথিলা শ্বশুরবাড়ির একটি ছোট্ট গাছের নিচে তাবিজ আছে, তার মধ্যে মিথিলার কালো রঙের ওড়নার কিছু অংশ আছে। এটো ভাত মাথার চুল দিয়ে করা হয়েছে। মিথিলার অসুস্থতার জন্য পানীয় তেল পড়া দিল, সাথে একটি তাবিজও দিল। হুজুর মিথিলার সাথে তার শ্বশুর বাড়ি এসে বলা গাছটির নিচে তাবিজ পেল এবং বলা অনুযায়ী জিনিসপত্র পেল। মিথিলা শ্বশুর বাড়ি ফিরে এলে কালো ওড়না থেকে কিছু অংশ ছেঁড়া পেল। সে বুঝে গেল এই কাজটা কার। মিথিলা শাশুড়ির ঘরে গিয়ে চিৎকার করে বলল, আমাকে বলে কয়ে লাভ হয়নি বলে কালো জাদু করলেন? আম্মা, আপনিও তো মেয়ে মানুষ, আমার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমাকে শেষ করার জন্য এত জঘন্য কাজ করলেন?
শ্বশুরের সামনে জিনিসপত্রগুলো রেখে কান্না করতে থাকলো মিথিলা। শাহানা বেগম বুঝতে পারলেন ওনার স্বামী ও ছেলের কাছে এখনই খারাপ হয়ে যাবেন। তিনি মিথিলার হাত ধরে বললেন, এসব কি বলতাছ বউ? আমি তোমার ক্ষতি করতেছামো কেন? তোমার লগে আমার বনে না ঠিকই, তাই বলে মাইরা ফেলামো এই চিন্তা করি না। মিথিলার শ্বশুর গম্ভীর কণ্ঠে বোঝালো, যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার বংশে বাতি যে দিছে তার ক্ষতি আমি চাই না। বউ আমার, ছেলের বউ আমাদের, দুজনে মিলেমিশে থাকতে না পারলে আলাদা করে দিব। শাহানা বেগম আলাদার কথা শুনে বুকে চাপড় দিতে দিতে আহাজারি করতে থাকলো। আমার একটা মাত্র ছেলে, আলাদা হওয়ার থেকে মরণই ভালা। শাশুড়ির নাটক দেখে ইমন মিথিলার কিছু বলার বাকি রইল না। তবে এই বিষয়ের উপর বিচার বসবে এই প্রত্যাশা দিল মিথিলার শ্বশুর। মিথিলার 1 বছরের চাকরি শেষ হতে আরো 1 মাস বাকি আছে। বিয়ের পর হানিমুন দূরের কথা, দূরপাল্লার ভ্রমণের সুযোগ হয়নি তাদের। ইমনও কখনো ঘুরতে যেতে রাজি হয়নি, কারণ তার টাকা পয়সা, মাসিক খরচ যেটা দেয়া হয় তা হাত খরচেই চলে যায়। এবার ইমন সেখান থেকে 3 মাসে অল্প অল্প টাকা জমালো। মিথিলাও একই কাজ করলো। বিগত 3 মাসের 1 টাকাও খরচ করলো না। দুজনের টাকা মিলিয়ে মোটামুটি অ্যামাউন্ট আসলো। তা দিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলো। শাহানা বেগমের আচরণ ভালো হবার নয়। মিথিলা যোগ্য জবাব দিয়ে দেয় বলে এখন মুখে কিছু বলে না, তবে সুযোগ পেলে কাজ করে দেখায়। কক্সবাজার যাওয়ার কথা শোনার পর থেকেই মুখ ফুলিয়ে রেখেছেন শাহানা বেগম। আর 1 সপ্তাহ পর তারা কক্সবাজার যাবে। এমন টিকিট কেটে এনে যখন মিথিলাকে দেখালো, তখন মিথিলার মনে হলো আরো কিছু পয়সা হলে ভালোভাবে ঘোরা সম্ভব হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা দেবে তা ভাবাও বোকামি। মিথিলা ভাবলো তার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবে, কিন্তু শাহানা বেগমকে জানালে উনি কখনো যেতে দেবে না। তাই সে বুদ্ধি বের করলো। মিথিলা তার মাকে ফোন করে বলল যেন তার শাশুড়ির কাছ থেকে বাবা বাড়ি যাওয়ার জন্য দেয়া হয়। মিথিলার মা ফোন করলো ঠিকই, কিন্তু ভুল সময়ে। শাহানা বেগম তখন গোসল করছিল। মিথিলার শ্বশুর ফোন রিসিভ করলো। মিথিলার মা মেয়েকে 1 দিনের জন্য বাড়ি যেন আসতে দেয় তার অনুমতি চাইলো। মিথিলার স্বামী তার শ্বশুর বলল, আচ্ছা বিকালে যাবে না? অনুমতি পেয়ে মিথিলা সময় নষ্ট করলো না। এহসানের কিছু কাপড় গুছিয়ে নিল। 3টার মধ্যে মিথিলার মেঝো বোন নিতে চলে আসলো। ইমন শ্বশুর বাড়িতে যায় না, লজ্জায় নাকি অস্বস্তিতে তা সেই জানে। ইমনের সাথে আলোচনা করে মিথিলা বাবা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাহানা বেগম দুপুরের খাবার খেয়ে মিথিলার মেঝো বোনকে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, ও আসছে কেন? আমাকে নিয়ে যেতে। আব্বাকে তো মা ফোন করে বলেছিল। শাহানা বেগমের 4 দিন হলো ঠান্ডা লেগেছে। মিথিলা ওষুধ সেবন করার কথা বললেও ওষুধ নেননি তিনি। মিথিলা বাবার বাড়ি 1 রাতের জন্যই যেতে চাইছে, পরের দিন বিকেলে চলে আসবে। এতেও শাহানা বেগম আমোদ করতে থাকলো। সে মিথিলার কথা শুনে কপাল কুঁচকে অন্য ঘরে চলে গেল। গোছানো চেয়ার টেবিল সরিয়ে নিজেকে ব্যস্ত রাখার মিথ্যে চেষ্টা করলো যেন মিথিলা পুনরায় কিছু বলতে না পারে। দুপুর গড়িয়ে বিকেল হলো। এর মধ্যে মিথিলা শ্বশুর 10 কেজি গরুর দুধ নিয়ে আসলো। মিথিলা সেগুলো গোছগাছ করার জন্য ধরলেই বুঝতে পারল অধিকাংশ দুধই বরফে ঢাকা। 4টা বড় বালতিতে পানি ভরে মিথিলা সেগুলো ডোবালো। শাহানা বেগম ঘরের কাজ শেষ করে সজিনা পাতা নিয়ে আসলো। মিথিলাকে বলল এগুলো ভেজে পাটায় পিষতে। মিথিলা তাই করলো। সজিনা পাতা, চাল ও চিরা ভাজা, পেঁয়াজ রসুন কালো জিরা ভেজে বেটে গুঁড়ো করে দিল। এই কাজগুলো করতে করতে মাগরিবের আজান দিল। এত সময় দুধগুলো গলে গেল। মিথিলা বড় একটি পাতিলে সেগুলো ছেঁকে ঢেলে চুলায় বসালো। দুধ উবড়ানো হলে ঠান্ডা করার জন্য রেখে শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, লিমা তো দুপুর থেকে বসে আছে, এবার আমি যাই। উল্লেখ্য শ্বশুরকে বাদ দিয়ে শাশুড়ির অনুমতি নেওয়ার কারণ হলো মিথিলার বাবা বাড়ি গেলে শাহানা বেগমই কোনো না কোনো ঝামেলা করে। এবারও করবে না তার গ্রান্টিকে। শাহানা বেগম অসন্তোষ হয়ে আস্তে করে উত্তর দিল, যাও। মিথিলা রেডি হয়ে ছেলে ও বোনকে নিয়ে রওনা দিল। ভর সন্ধ্যায় মেয়েকে আসতে দেখে মিথিলার মা খুব বকলো। বোরকা খুলে মিথিলা হেসে সারাদিনের করা কাজের কথা জানালো। এহসানকে কোলে তুলে মিথিলার মা আদর করছিল। তখনই মিথিলার ফোনে কল আসলো। ইমন কল করেছে। বিকেলেই তো চলে যাওয়ার সময় বলেছিল, হয়তো ঠিকঠাক ভাবে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করবে। মিথিলা রিসিভ করলে ইমনের রাগান্বিত স্বর ভেসে আসলো, আমি কি তোমার ভরণ পোষণ দেই?
যারা ভাত কাপড় দেয় তাদের অনুমতি ছাড়া বাপের বাড়ি গেলা কেন? মিথিলা অবাক হলো। এসব কি বলছি ইমন? মিথিলা বলল, আম্মা অনুমতি দিয়েছে, পরেই আসছি। কি হয়েছে? ইমনের কণ্ঠস্বর তখন ভার, হয়তো খুব কষ্ট পেয়েছে। পুরুষ মানুষ কাঁদতে পারছে না হয়তো। সে বলতে শুরু করলো, আম্মা একটু আগে আসছিল। আমি দোকানে বসেছিলাম প্রায় 20-25 জন মানুষের মাঝে। সেখানে এসে আমাকে বকা শুরু করলো। কি বলেন? আপনাকে বকলো কেন? ইমন চিল্লিয়ে বলল, তোমার জন্য। আমাকে এত মানুষের সামনে বলছে জুতা দিয়ে পিটাবে। জুতা তুলে আসছিল, দোকানদার থামাইছে। আরো বলছে তোর বউ তোর কথা শুনে না কেন। আমি কি করছি তুমি বলো? আমার কথা মান্য বা অমান্য করার কোনো কারণ আছে? আমার ইনকাম নাই, পরিবারে আমার কোনো দাম নাই। আমার কথা কেউ শুনে আমাকে এতগুলো মানুষের সামনে মারতে আসলো। এটা না করে আমাকে দূরে ডেকে নিয়ে কয়েকটা জুতার বাড়ি দিত। তা না করে কি করলো? মিথিলার চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। সে উত্তেজিত কণ্ঠে বলল, আমি কি চলে আসবো? ইমন তখনও রেগে আছে, শান্ত হচ্ছে না। মিথিলা পুনরায় বলল, আপনি বাসায় আসেন, আমি আসতেছি। সোফায় বসে কথা বলছিল, ঘরে আর যাওয়া হলো না। মিথিলা পুনরায় বরখা পরে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার মেয়ের কপালে সুখ কখনো ধরা দিবে না মা। মেয়ের কাছে সমস্ত ঘটনা শুনে মিথিলার মা স্বামীকে ফোন করলেন। খালি মুখে মেয়েকে বিদায় দিলেন না, ঘরে যা ছিল তা দিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। মিথিলার বাবা নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলেন। সেখানে শাহানা বেগম নানান কথা শোনালেন। ইমন বাড়ি ফিরলে খুব চিল্লাপাল্লা করল। মিথিলার বাবার উদ্দেশ্যে বলল, আপনার মেয়েকে নিয়ে চলে যান। এই বাড়িতে আমি মোমের পুতুল, আমার কোনো দাম নেই। এখানে থাকলে এই মহিলার অত্যাচারে হয় আপনার মেয়ে মরে যাবে, নয়তো আমি। মিথিলার বাবা বুঝিয়ে শুনিয়ে চলে গেলেন। উনি পারতেন মেয়ের সংসারে বাম হাত ঢোকাতে, কিন্তু মেয়ের এত বছরের সংসার জীবনে পরিসমাপ্তি চান না। মিথিলার বাবা চলে গেলে শাহানা বেগম ভাইয়ের ছেলেদের ডাকলেন। তারা আসলে বললেন বিচার করতে। সব সময়ের মতো মিথিলার উপর দোষ আরোপ করে বিচার করা হলো। এতে করে শাহানা বেগম খুশি হলেন। ইমন বাবা মায়ের উদ্দেশ্যে বলল, সে আগামীকাল সকালে বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটা শোনার পর শাহানা বেগম বিলাপ করতে থাকলেন। এত নাটক করার কারণ মিথিলা বুঝতে পারল। যেহেতু তারা কক্সবাজার যাবে, টাকা পয়সার ব্যাপার শ্বশুর বাড়ি থেকে দিতেই হবে। ইমনও বুঝলো। সে বলল, তোমাদের থেকে 1 পয়সাও আমি নিব না। সত্যি সত্যি ইমন 1 পয়সাও নেয়নি বাবার কাছ থেকে। মিথিলার শ্বশুর শাশুড়িও জোর করেনি। আচার চকলেট আনার জন্য শুধুমাত্র 2000 টাকা দিল। মিথিলা কিসের আশায় শ্বশুর বাড়ি পড়ে আছে প্রশ্ন হলে বলা যাবে স্বামীর জন্যই পড়ে আছে। আর যাই হোক, ইমন কখনো মিথিলার গায়ে হাত তোলেনি। মিথিলাকে শেষ সময়ে পাশে থেকেছে। আজকে ইমনের জন্য খুব খারাপ লাগছে। আগামীকাল তার সাথে কি হবে ইমনই জানে। মিথিলার শ্বশুর বাড়িতে একদিনে 2 জনের চেয়ে বেশি ভিক্ষুক আসলে শাহানা বেগম অসন্তুষ্ট হন। মিথিলার মনে হয় ভিক্ষুকদের বদদুয়া তার সন্তানের উপরই আরোপিত হয়। এই কথাটা বলার পেছনের কারণ হলো মিথিলাই তার চাক্ষুষ প্রমাণ। এহসানের বয়স তখন 11 মাস হবে। একদিনে 4 থেকে 5 জন ভিক্ষুক এসেছিল বলে ভীষণ রাগ করেছিল। শেষে যে ভিক্ষুক এসেছিল তাকে জুতা দিয়ে পেটাতে গিয়েছিল। তার পরের সপ্তাহে এহসানের নিউমোনিয়া ধরা পড়ল। সারা রাত মিথিলা ঘুমোয়নি সেই রাতে। ছেলেকে বাম কাঁধের উপর শুয়ে সারা রাত কেটেছে। ইমন অনেক চেষ্টা করেছিল এহসানকে দিতে, কিন্তু মায়ের কোল ছাড়তেই বাচ্চা কাঁদতে শুরু করে। রাত তখন 2:30 বাজে। এহসানের কান্নার আওয়াজ পেয়ে শাহানা বেগম ঘর থেকে বের হয়ে আসেন। নাতনি কাঁদছে, কারণ জিজ্ঞেস না করে মিথিলাকে বকতে শুরু করেন। ঠান্ডা কি খাইছিলা? ফ্রিজের পানি? জিহ্বা থেকে তো খাওয়ার নামেই না। নিজের সন্তানের জন্য সাদা ভাত খাইয়াও পার করছি। তোমার গো তো কোনো হুঁশই নাই। যখন যা মন চাই খাইতে থাকো। এহসানের জন্মের পর থেকে মিথিলার ঠান্ডা পানি পান করা ছেড়ে দিয়েছে। আইসক্রিমও খাওয়া বন্ধ। আনারস খেয়ে দুধ খেলে নাকি বিষের মতো কাজ করে, মানুষের মৃত্যুও হয়ে যায় এতে। মিথিলা এহসান হওয়ার পর থেকে আনারস খাওয়া ছেড়ে দিয়েছে। শাহানা বেগম এখন কি বলল? শাহানা বেগমের চিল্লানোতে বাচ্চাটা আবার কেঁদে উঠল। মিথিলা কোনো উত্তর দিতে পারল না। বাচ্চার কান্না বন্ধ করার চেষ্টা করা শুরু করলো। পূর্বের ঘটনা বলার কারণ হলো, কয়েকদিন আগে একজন ভিক্ষুক মিথিলার কাছে 2 টুকরো গরুর গোস্ত চেয়েছিল।
মিথিলার এত মায়া হলো শাহানা বেগমও বাড়ি ছিল না, শাশুড়ির অনুমতি ছাড়া দেওয়াও যাবে না। মিথিলা কইল কি মহিলাটিকে 2 দিন পর আসতে বলল। মিথিলার মনে আছে কোরবানির কিছু গোস্ত একজন ভিক্ষুকের জন্য রেখে দিয়েছিল। 2 দিন পর ভিক্ষুক আসলো। ইমনও তখন বাসায় ছিল। মিথিলাদের ঘরের ফ্যান নষ্ট হয়ে গেছে সেটাই ঠিক করছিল। মহিলা আসতেই মিথিলা শাশুড়ির কাছে গেল। গোস্তের কথা জিজ্ঞেস করলে শাহানা বেগম বলল, খুঁজে দেখো আছে কিনা। মিথিলা পেল না, আবারও খুঁজলো, পেল না। একজন মানুষকে কথা দিয়েছে কিন্তু দিতে পারছে না ভেবে নিজের মধ্যে অপরাধবোধ অনুভব হলো। মিথিলা আবারও খুঁজলো কিন্তু পেল না। মিথিলার দৌড়ঝাঁপ দেখে তার শ্বশুর কারণ জিজ্ঞেস করল। শাহানা বেগম শুয়ে আছেন কিন্তু কিছু বলছেন না। মিথিলা জানালো ভিক্ষুকের ঘটনা। সবটা শুনে মিথিলার শ্বশুর বলল, না বুঝে কথা দাও কেন? কথা দেওয়ার সময় আমাদের অনুমতি নিয়েছিলে? মাতাব্বাড়ি তো ভালোই করতে পারো। গরু গুস্ত কি সবাই খেতে পারে? মহিলাকে না করে দাও। মিথিলা আশ্চর্যিত হলো। সে কোন মুখে না করে দেবে? ভিক্ষুক দুয়ারে বসে আছে, অপেক্ষা করছেন 2 টুকরো গোস্তের জন্য। মিথিলা কাঁদো কাঁদো হয়ে ইমনের কাছে আসলো। ইমন বলল, কেন কথা দিতে গেলা? নিজের সংসার হতো, এই 2 টুকরো কেন 1 পলিথিন গোস্ত দিয়ে দিতা? কি যে বোকামি করো, সেদে সেদে মানুষের বদদোয়া নাও। মিথিলার এবার সত্যি সত্যি কান্না এলো। মিথিলার শ্বশুর মহিলাটিকে তাড়িয়ে দিল। মহিলাটি সেদিন হাউমাউ করে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিল। কি জানি সে দোয়া কবুল হয়েছে কিনা। কয়েকদিন যাবৎ শাহানা বেগমের কোনো নড়চড় নেই। কথা বললেও আস্তে আস্তে কথা বলে। সারাক্ষণই ঘরের কোনায় শুয়ে থাকে। মিথিলাকেও কিছু বলে না। মিথিলা চাকরি ছেড়ে দিয়েছে কয়েকদিনই হলো। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট ছাড়েনি। 5-6 জনের মতো এখনো তার কাছে পড়ে। শাশুড়ির কথাবার্তা কম বলা মিথিলার কাছে ভালো ঠেকছে না। সকালে ঘুম থেকে উঠে মিথিলার কাজ হলো সারাদিন সে কি রান্না করবে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া। আজও তাই করলো। সে ঘরে গিয়ে দেখলো শাহানা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছে। মিথিলা গা ছুঁয়ে তাপমাত্রা দেখলো, স্বাভাবিকের তুলনায় একটু বেশি তাপমাত্রা। আস্তে করে ডাকলো, আম্মা কি হয়েছে? শাহানা বেগম কুকড়ে বললেন, মরে গেলাম গো বউ। ঘরের বাতি জ্বালিয়ে শাহানা বেগমকে ধরে বসালো মিথিলা। জিজ্ঞেস করলো, আম্মা কি হয়েছে? কোথায় খারাপ লাগছে? শাহানা বেগম কেঁদে বলল, স্থলের নিচে বিস্ফোরা হয়েছে, কি ব্যথা, নড়তেও পারি না। ও মা গো। মিথিলা দেখলো সত্যি বিস্ফোরা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। মিথিলার শ্বশুর বাইরে ছিল। শাহানা বেগমকে শুইয়ে দিয়ে ইমনের কাছে এসে বলল, আম্মার তো অনেক খারাপ অবস্থা, কি করবেন? আমাকে বলছো কেন? আমি কি কামাই করি? কথাটা ভুল নয়, টাকা দেওয়ার মালিক মিথিলার শ্বশুর। তারা শুধু রোগীকে কাঁধে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। মিথিলার শ্বশুরকে জানানো হলে তিনি শাহানা বেগমের কাছে এসে বললেন, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। শাহানা বেগম নাকচ করে বললেন, আমার বোনের এমন হয়েছিল, গোপাল ঘি লাগাইছিল, ভালা হইয়া গেছে। আমাকে গোপাল ঘি আইনা দেন। ডাক্তার দেখাই, এসব গোপাল ঘিটি দিয়ে কিছু হবে না। শাহানা বেগম শুনলেন না। গোলাপ ঘি এনে লাগালেন, সাথে ফার্মেসি থেকে ঘা পেকে যাওয়ার ওষুধ খেলেন। মিথিলা ও ইমনের কথা আমলে নিলেন না, অথচ সুস্থতার পুরোটা সময় মিথিলায় তার সেবা করলো। কিছুদিন পর শাহানা বেগমের বিস্ফোরার অবস্থা খুব খারাপ হলো। আক্রান্ত স্থান শক্ত ও জমাট বেঁধে গেল। জায়গাটা ব্যথায় টনটন করতে শুরু করলো। মিথিলা এত করে বলল ডাক্তার দেখাতে, শুনল না। উল্টো আরেকজনের কথায় আক্রান্ত স্থানে তুকমা পানীয় জলের সাথে মিশিয়ে খাওয়া হয়, ভিজিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিল। ইমন যেহেতু ফার্মেসিতে ট্রেনিং নিয়েছে, সে জানালো এটা করলে আরো ক্ষতি হবে। শাহানা বেগম শুনল না। একদিন কি হলো, শাহানা বেগমের বিস্ফোরা হওয়ার স্থানটা জুড়ে এক পাশটা ব্যথা শুরু হলো। এবার মিথিলা শুনল না। বাড়ি থেকে ময়মনসিংহ সদর বেশি দূরে না। সকালে শাহানা বেগমকে সাথে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলো। ডাক্তার দেখানোর কথা আসতেই শাহানা বেগম বলল তিনি মহিলা ডাক্তার দেখাবেন। ইমন তাই করল।
প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ মহিলা ডক্টরকে দেখালো। সে রেফার করলো সার্জারি বিশেষজ্ঞ মহিলা ডক্টরের কাছে। ডাক্তার জানালো যত দ্রুত সম্ভব অপারেশন করাতে। শাহানা বেগম ভয় পেয়ে গেল। মিথিলা খেয়াল করে দেখলো তার শাশুড়ি ভয় ঘামছে। মিথিলা অভয় দিল যতদিন হাসপাতালে থাকতে হবে সে থাকবে, দরকার হলে এহসানকে বাবার বাড়ি রেখে আসবে। শাহানা বেগম কি ভাবলো কে জানে। মিথিলার কথার প্রত্যুত্তর না দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো। ইমন ও মিথিলা পেছনে আসলো। শাহানা বেগম কাকে যেন ফোন করলো। কল রিসিভ হতেই বলল, এই বউ, আমাদের এইদিকে কোন মহিলা সার্জারির ডাক্তার নাই? অপর পাশের জন কি বলল শুনতে পেল না মিথিলা ও ইমন। কথা বলা শেষ করে শাহানা বেগম ছেলের উদ্দেশ্যে বলল, বাড়ি চল, সানের মাকে কল করছিলাম, আমাদের এইখানেই মহিলা ডাক্তার আছে। বাড়ির কাছে ডাক্তার রাইখা এত দূরে পড়ে থাকবো কেন? মিথিলা জোর গলায় বলল, আম্মা ওইখানের চিকিৎসা ভালো না, আপনি এখানে করান। শাহানা বেগম শুনল না, নিজের ইচ্ছেতে বাড়িতে চলে আসলো। ঠিক সেদিন দুপুর 2টায় ভাইয়ের বউয়ের সাথে চলে গেল পাশের একটি সস্তা হাসপাতালে। উল্লেখ্য, শাহানা বেগমের ভাইয়ের বউ বাড়ির পাশে একটি ক্লিনিকে কাজ করত। ওষুধের ব্যাপারে অভিজ্ঞতা আছে তার। আশেপাশে যত হাসপাতাল আছে সেখানে রোগী নেওয়ার ব্যবস্থা করে দেয় সে। বিনিময় সে কিছু টাকা পয়সা করিও পায়। ইমনকেও সাথে নিল না। মিথিলা রাগ করে খবর নিল না। বিকেল 4টায় শাহানা বেগম মিথিলাকে ফোন করে জানালো 4000 টাকা নিয়ে ইমন যেন হাসপাতালে যায়। মিথিলা জিজ্ঞেস করলো কি কি পরীক্ষা দিয়েছে। উত্তরে শাহানা বেগম জানালো, এক্স-রে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ও আলট্রাসোনোগ্রাফি। শাহানা বেগম ফোনের ওপারেই ধমক দিলেন, ডাক্তার থেকে বেশি বোঝো? ডাক্তার না বুঝবা কি পরীক্ষা দিব? সব মিলাইয়া 12,000 টাকা খরচ হইব, অন্য হাসপাতালে আরো বেশি চাইব। মিথিলা ফোন কেটে দিল। তার কথা শুনিনি, এখন অযথা কথা শোনানোর কোনো মানেই হয় না। মিথিলা ইমনকে ফোন করে বাসায় আসতে বলল। শ্বশুর আসলে মিথিলা পরীক্ষার ব্যাপারে জানালো। শাহানা বেগমের রায়ের উপর কি আর কেউ কথা বলতে পারে? মিথিলার শ্বশুরের কথাও শুনল না। ইমনের কথা শুনবে ভাবাও বোকামি। ইমন টাকা নিয়ে চলে গেল। সন্ধ্যা 7টার দিকে মিথিলাকে শাহানা বেগম ফোন করে হাসপাতালে যেতে বলল। এও বলল যেন কিছু রেঁধে নিয়ে আসে। এত অল্প সময়ে মিথিলা ডাল ভাত ও ডিম ভুনা করে নিল। 8টার দিকে হাসপাতালে গেল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে নেম প্লেটের নাম দেখে মিথিলা ভ্রুযুগল কুঁচকে নিল, কেননা এই নামে সেখানে কোনো হাসপাতাল ছিল না। মিথিলা হাসপাতালে আসলো। ভিতরের পরিবেশ দেখে বলল, মাগো, আমার এখানে সুবিধাজনক মনে হচ্ছে না, চলেন অন্য হাসপাতালে যাই। শাহানা বেগম বললেন, আমার ভাইয়ের বউ কোনোদিনও আমারে খারাপ হাসপাতালে আনবো না। আর ডাক্তার কইছে আমারে অজ্ঞান করে নিব, একটু টেরও পাবো না। মিথিলা কিছু বলল না। কেবিনে বসে অপারেশনের সময়ের জন্য অপেক্ষা করতে থাকলো। প্রায় 20 মিনিট পর একজন নার্স ইনজেকশন ও কিছু ওষুধ নিয়ে আসলো। ইমন এহসানকে নিয়ে দোকানে গিয়েছে। মিথিলা শ্বশুর এসে বাড়ি খালি দেখে চলে গেছে। নার্স পরিধানের অতিরিক্ত কাপড় আনতে বলল। মিথিলা ইমনকে ফোন করে আসতে বলল। ইমন আসলে এহসানকে রেখে পরিধানের কাপড় ও অন্যান্য জিনিস আনতে চলে গেল। হাসপাতালে এখন মিথিলা একা। শাহানা বেগম ভাইয়ের বউয়ের সাথে কথা বলতে থাকলেন। কথা বলার এক পর্যায়ে শাহানা বেগম বললেন, তোমার মামিকে খাবার বেড়ে দাও। মিথিলা তাই করল। এর মধ্যে বাহির থেকে রুটি কলা এনে শাহানা বেগম খেলো, কিন্তু একবারের জন্য মিথিলাকে খাবে কিনা জিজ্ঞেস করলো না। খাওয়ার পর্ব শেষ হলেই শাহানা বেগমের ঘুম পেল। মিথিলা ভাবলো ওষুধের রিয়েকশন হয়তো। ইমন তখনও আসেনি। মিথিলা সোফায় বসে এহসানের সাথে দুষ্টুমি করছিল। এমন সময় একজন বুয়া গ্লাভস পরে কেবিনে আসলো। মিথিলা বুঝতে পারলো এই বুয়া অপারেশন থিয়েটারে কাজে নিয়োজিত। মিথিলা জিজ্ঞেস করলো, আলাদা কাপড় পরাবে না? যেহেতু কখনো মিথিলা অপারেশনের কার্যক্রম দেখেনি, এহসান হওয়ার সময় তার সাথে যা যা করা হয়েছিল সবই ভিন্ন। উত্তরে বুয়া বলল, আরে কিছুই লাগবে না, চলেন মুরব্বী। শাহানা বেগম হেঁটে হেঁটে অপারেশন থিয়েটারে চলে গেল। মিথিলা সিনেমাতে দেখেছিল অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আলাদা কাপড় পরিধান করিয়ে নেয়। শাহানা বেগমকেও সেভাবে কাপড় পরিয়ে নেওয়া হবে, অথচ এমন কিছুই হলো না। 3 তলায় অপারেশন থিয়েটার, গেটের পাশেই রিসেপশন, তারপর 2 গলির পর অপারেশন থিয়েটারের ঘর। মিথিলাকে রিসেপশনের কাছে দাঁড়িয়ে থাকতে হলো।
ইনসানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইতিমধ্যে ইমনকে ফোন করে শাহানা বেগমের কথা জানালো সে। মিথিলার মতো ইমনও জানার পর অবাক হলো। প্রায় 15 মিনিট পর মিথিলা দেখতে পেল শাহানা বেগমকে যেভাবে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল সেভাবেই নিয়ে আসা হচ্ছে। মিথিলা আম্মা সম্বোধন করে এগিয়ে আসলো। বুয়া শাহানা বেগমের হাত ধরে রেখেছিল। মিথিলাকে দেখতে পেয়ে হাত ছেড়ে দিল। মিথিলা শাশুড়ির হাত ধরে বুঝতে পারল হাত হিম শীতল হয়ে আছে। শুধু হাত নয়, সারা শরীর ঠান্ডা হয়ে আছে। মিথিলা শাহানা বেগমকে জিজ্ঞেস করল, এইভাবে বের করলো কেন আম্মা? অন্তত পক্ষে হুইল চেয়ারে করে কেবিনে দিয়ে আসতো। এহসানের জন্মের পর মিথিলাকে হুইল চেয়ারে করে কেবিনে আনা হয়েছিল। মিথিলা ভেবেছে শাহানা বেগমকে হুইল চেয়ার অথবা স্ট্রেচারে করে নিয়ে আসবে, অথচ শাহানা বেগম আসলো হেঁটে হেঁটে। কেবিনে শুয়ে দেওয়ার সাথে সাথে শাহানা বেগম গগনচুম্বী চিৎকার শুরু করলো। মিথিলা একা কি করবে ভেবে পেল না। শাহানা বেগমের মাথার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলতে থাকলো, আম্মা কি হয়েছে? ব্যথা করছে? ডাক্তার ডাকবো? মিথিলার এতটুকু ধ্যান নেই যে শাহানা বেগম বলেছিল ডাক্তার তাকে অজ্ঞান করে নেবে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমারে কইছিল অজ্ঞান কইরা নিব, অজ্ঞান করলো না, আমার ওই জায়গায়ও অবশ করলো না, জ্যান্ত মানুষটারে কেমনে কাইটা ফেললো। ও আল্লাহ গো! মিথিলা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। মামি শাশুড়িকে মিথিলা জিজ্ঞেস করলো, মামি, আপনি নিয়ে আসলেন আম্মার সাথে, এরা কি করলো? আমাকে বলছে মহিলা ডাক্তারকে দিয়ে অপারেশন করাইবো। ডাক্তার বেটি ঘরে ঠিকই আসছিল, কিন্তু আমারে শুইয়াও দেখে নাই, দূরে তারাই আসছিল, আমাকে বেটা শুইল। আল্লাহ গো, মাফ করো। মিথিলা শাশুড়িকে কেবিনে রেখে রিসেপশনে গেল। নার্সকে কারণ জিজ্ঞেস করলে কিছুই বলতে পারল না। এবার মিথিলা তার মামি শাশুড়ির কাছে গেল। ভদ্রমহিলা হাসপাতালের প্রতিষ্ঠাতার সাথে ফোন কলে কথা বলছিল। মিথিলা মামি শাশুড়ির কান থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আপনারা কিসের জন্য 12,000 টাকা রেখেছেন? আমার শাশুড়িকে তো তারা অবশ করেও নেয়নি। লোকটা বলল সে দেখছে। মিথিলা মামি শাশুড়ির দিকে ঘৃণিত দৃষ্টি ফেলে কেবিনে চলে আসলো। ইমন আসলো কিছুক্ষণের মধ্যেই। এসে মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা গো, একটু সহ্য করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। সবাই ভেবেছিল অপারেশন করতে অনেক সময় লাগবে, কিন্তু এত অল্প সময়ে হয়ে যাবে ভাবতেও পারেনি। ডাক্তার এসে জানালো 60 বছরের উপরে রোগীদের অজ্ঞান করা যায় না, এতে করে জ্ঞান ফেরার সম্ভাবনা কম থাকে। মিথিলা কিছুতেই মানতে পারল না। হাজার প্রশ্নবিদ্ধ করার পরও কোনো বিচার পেল না। রাত 12টায় শাহানা বেগমকে বাড়ি আনা হলো। নরম খাবার খাইয়ে ব্যথার ওষুধ সেবন করিয়ে ঘুম পাড়িয়ে দিল মিথিলা। মাঝরাতে শাহানা বেগম ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। মিথিলা শাশুড়ির ঘরে আসলো, ব্যথার ডোজ দিল। সারা রাত শাশুড়ির সেবা করে পার করলো। শাহানা বেগমের বিস্ফোরা অঙ্গের এমন জায়গায় হয়েছে যে কেউ দেখতে পায় না। তাছাড়া আক্রান্ত স্থানে 4 আঙ্গুল পরিমাণ গর্ত হয়ে গেছে, যা প্রতিদিন ড্রেসিং করার মাধ্যমে পূরণ হবে। মিথিলা সংসারে কাজ করে, প্রাইভেট পড়িয়ে বিকেলে শাহানা বেগমকে নিয়ে হাসপাতালে যায়। ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসে। ড্রেসিং করানোর সময় শাহানা বেগম মিথিলাকে চাপড়ে ধরে। মাগো বলে গলা ভেজায়। মিথিলা হাসে। মানুষ এভাবেই তার কৃতকর্মের প্রতিফল পায়। মিথিলা তখন ভাবে, 12,000 টাকা অন্যকে ধ্বংস করার জন্য দিয়েছেন, সেই 12,000 টাকাই আপনার ধ্বংসের কারণ হতে যাচ্ছিল। দীর্ঘ 2.5 মাস শাহানা বেগম যন্ত্রণা ভোগ করলেন। এই 2.5 মাস মিথিলার সেবা করা দেখে শাহানা বেগমের মন নরম হলো। শাহানা বেগমকে যে কেউ দেখতে আসলেই বলতো, ওই আমার ছেলের বউ না, আমার মাইয়া, আমার সব কাজ করে দেয়, আল্লাহ ওরে পাইসা রাখুক। মিথিলা আড়াল থেকে শুনে চোখ মুছে। মিথিলার জীবন অন্যরকম হয়ে গেল। শাহানা বেগমও এখন আর মিথিলার পিছু লাগে না। পুনশ্চ বাস্তবতা খুবই কঠিন। সব শাহানা বেগম কৃতকর্মের ফল ভোগ করে না। সব মিথিলা দিন শেষে শক্ত হতে পারে না। সব ইমন বাবা মা বেঁচে থাকাকালীন কর্ম করে চলতে পারে না। বাবা মায়ের হাতের পুতুল হয়ে থাকতে হয়। মিথিলার মতো মেয়েরা আমাদের সমাজে আছেন, যারা কখনোই পরিবারের সমর্থন পায় না। মিথিলাদের মতো মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলা উচিত, তোমরা শক্তিশালী হও, নীরবে অন্যায় সহ্য করো না। শাহানা বেগমরা ভালো হয় না, সত্যি কখনো ভালো হয় না।
গল্পে শাস্তি পেল বলে বাস্তব জীবনে তারা শাস্তি পায় না।